আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, প্রত্যেক একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। আর যারা জয়েন করছি সবার কি অবস্থা ভাইয়া? সো 2 দিন পর আবার আমরা ক্লাসে ফিরে আসলাম। সো ইনশাল্লাহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করব। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেকের জন্য এটা একটা ঝামেলার নাম যে ভাইয়া কুরিন 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 কুরিনটা আসলে বুঝতে পারি না বা অনেকের বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। সো ইনশাল্লাহ ক্লাসের মাধ্যমে আমরা A to Z ভালোভাবে শেষ করব। A to Z খুব ভালোভাবে শেষ করব, কিভাবে ম্যাথ করতে হবে, কোন দিকে ফোকাস করবেন, কি করা দরকার না দরকার, A to Z ইনশাল্লাহ আজকে ক্লাস আমরা ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা আসমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? সবার কি অবস্থা জানান? সবার কি অবস্থা? পড়ালেখা কেমন চলতেছে? পড়ালেখা কেমন চলতেছে? সো দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসছে। সো রমজান মাস একটু হয়তো আমরা এখন যতটুকু পরিশ্রম করতে পারি রমজান মাসে তার থেকে হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু প্রস্তুতি রাখতে হবে খুব ভালোভাবে, কারণ রমজানের পর পর কিন্তু আমাদের এক্সাম গুলো শুরু হয়ে যাবে। রমজানের পর পরই আমাদের এক্সাম গুলো শুরু হয়ে যাবে। আচ্ছা, বলেন কুরিন নিয়ে কাদের কাদের সমস্যা? অনেকে তো নতুন বেচে জয়েন করছেন, আপনাদের সাথে হয়তো আমাদের আগে আমার তেমন ক্লাস হয় নাই। তো একটু জানান কুরিন নিয়ে কার কার সমস্যা, বা বুঝতে পারেন না ম্যাথ গুলোতে সমস্যা, কার কার সমস্যা একটু জানান। আর যারা আগে ক্লাস করছে, যারা আগে আমার বেচের ছিল তারা এই বেচেও আছে। তো আশা করি তাদের মোটামুটি অনেকটুকু বলতে পারবো ক্লিয়ার, অনেকটুকু ক্লিয়ার, তারা ধরতে পারবে যে কোথায় কখন কিভাবে করতে হবে। বাকিদের কার কার সমস্যা একটু জানান। ইনশাল্লাহ ক্লাসের পরে তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। স্যার কুমিল্লায় আবেদন করব কি? কুমিল্লা ইউনিভার্সিটিতে হল আছে ভাই? হ্যাঁ, হল তো অবশ্যই আছে। কুমিল্লাতে হল না থাকলে কেমন হবে? ভার্সিটি মানে হল আছে। ছেলেদের জন্য 3টা হল আছে, মেয়েদের জন্য 2টা হল আছে। আর কুমিল্লাতে আবেদন করবেন কি? আবেদন যদি মনে করেন মোটামুটি কাছে বা যেহেতু অ্যাডমিশন পরীক্ষা, আমি বলবো অবশ্যই আবেদন করেন। যেহেতু অ্যাডমিশনের একটা সিজন লাইফে একবার আসে, এবং যদি খারাপ থাকে তাহলে 2বার আসে সেকেন্ড টাইমারের ক্ষেত্রে। সো না, আবেদনের সময় শেষ। আচ্ছা, এই টপিক পারি না। আচ্ছা, অমি টপিকটা পারেন না, ইনশাল্লাহ ক্লাসটা করেন, ক্লাসের শেষে বুঝতে পারেন। আবেদন শেষ না, আবেদনের সময় আবার বাড়ানো হয়েছে। আবেদনের সময় 28 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখন পর্যন্ত আবেদন জমা পড়ছে 60,000 প্লাস। সো অ্যাটলিস্ট মোটামুটি ধরেন 70 থেকে 75, আমি মনে করি 70 থেকে 75,000 যাবে। 70 থেকে 75,000 যাবে। আমার বাসা আবেদনের সময় এখনো 28 তারিখ পর্যন্ত করা যায়, তো 70 থেকে 75,000 যাবে। এর মধ্যে যদি আমি বলি আমাদের কিসের ক্ষেত্রে 75,000ও যদি চিন্তা করি, তো মোটামুটি বলতে পারেন কমার্সের ক্ষেত্রে 20,000 যদি আবেদন আসে, 20,000 যদি আবেদন আসে, আমার সিট হচ্ছে মাত্র 240টা। সিট হচ্ছে মাত্র 240টা। সো প্রতিযোগিতা অনেক বেশি টাফ হবে। প্রতিযোগিতা অনেক বেশি টাফ হবে। সো ওই রকম প্রস্তুতি নিতে হবে, ওই রকম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যেহেতু অ্যাডমিশন, আর সেকেন্ড টাইমারের ক্ষেত্রে যেটা বলবো, সেকেন্ড টাইমাররা তো অবশ্যই যদি ভালো মনে করেন, কমার্সের কতজন করছে এখন ওইভাবে নির্দিষ্ট জানেন না যে কমার্সের কতজন, আর্টসের কতজন, এটা পরবর্তীতে জানানো হবে, এখনো জানানো হয়নি। তো কমার্সের ক্ষেত্রে মোটামুটি আশা রাখতে পারেন 15 প্লাস তো যাবে অবশ্যই, 15 প্লাস তো অবশ্যই যাবে। যেহেতু এখন আবেদন বাড়ানো হয়েছে, অ্যাটলিস্ট 20,000-এর মতো টাচ করতে পারে, 20,000-এর মতো টাচ করতে পারে। সো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে যদি বাসা দূরে মনে হয়, দূরে মনে হইলেও, কারণ এটা সেকেন্ড টাইম, মাথায় রাখবেন সেকেন্ড টাইম। পরবর্তী বছর কিন্তু যদি আল্লাহ ভাগ্য ভালো রাখে চান্স পাই গেছেন, যদি চান্স না পান পরবর্তী বছর কিন্তু আর সুযোগ নাই। সো এই বছর যেখানে যেখানে সুযোগ আছে, একটু কষ্ট হইলেও সেখানে আবেদন করে এক্সামটা দিয়ে ফেলেন। বাকি ভরসা আল্লাহর উপর, উনি কি রাখছে, উনি যেটা ভালো মনে করে। বাট যেহেতু সেকেন্ড টাইম আর সুযোগ পাবেন না, সেহেতু আবেদন করাটা বাধ্যতামূলক। আচ্ছা আসেন শুরু করি আর কথা না বাড়াই। প্রত্যেকে ভাইয়া খাতা কলম নিয়ে বসে যান, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যান। আমরা টপিক শেষ করি, টপিক শেষে আমাদের যা আলোচনা করার বা যা বলার আমরা তখন বলবো। অনেকের কুরিনে আশা করি মোটামুটি অনেকেরই সমস্যা থাকতে পারে। সো ইনশাল্লাহ ক্লাস শেষে সবগুলো সমস্যা চলে যাবে। সো প্রত্যেক একটু খাতা কলম নিয়ে বসেন, দেন রেডি হলে আমাকে জানান। আমাদের টপিক কি ভাইয়া? প্রাপ্য হিসাব, অথবা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কুরিন। যেখানে আমাদের কি আছে ভাইয়া? যেখানে আমাদের ছোটখাটো থিওরি আছে, থিওরির পাশাপাশি আমাদের অবশ্যই ম্যাথ আছে। আমাদের মূল ঝামেলা কোথায় ভাই? আমাদের মূল ঝামেলা হচ্ছে ম্যাথের মধ্যে। ইনশাল্লাহ আমাদের 100 ক্লিয়ার হয়ে যাবে। সো প্রত্যেকে একটু রেডি হয়ে যান, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিয়ে আজকে অবশ্যই বসা লাগবে, লেখা লাগবে, সূত্র লেখা লাগবে, ফরম্যাট লেখা লাগবে, জাবেদা লেখা লাগবে। প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেন, রেডি হলে আমাকে জানান প্রত্যেকে।
খাতা কলম নিয়ে বসেন, রেডি হলে আমাকে জানান। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কোনটা কি বলতেছি, কখন কোথায় ফোকাস করবেন না করবেন, এ টু জেড ভাবে ফোকাস করলে হয়ে যাবে। ওকে, প্রস্তুত? ওকে, আসেন তাহলে আমরা শুরু করি। আমাদেরকে যে বিষয়গুলো প্রথমত মাথায় রাখতে হবে, প্রাপ্য হিসাব মানে কি ভাইয়া? প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, যার কাছ থেকে আমি টাকা পাবো। সো এখানে আমরা দুইটা বিষয় শিখবো। একটা হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা পাবো, সে হচ্ছে আমার প্রাপ্য হিসাব, বা সে আমার জন্য কি ভাইয়া, সে আমার জন্য সম্পদ হিসাব। তার মানে প্রাপ্য হিসাব মানে যার কাছ থেকে আমরা টাকা পাবো। এখন আমাদেরকে দুইটা শব্দ একটু ভালো করে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কুরিন, আর একটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে কুরিন সঞ্চিতি। আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে কুরিন সঞ্চিতি। আমরা প্রত্যেকে জানি ভাইয়া কুরিন কোন হিসাব ভাইয়া? কুরিন হচ্ছে ব্যয় হিসাব। এখন ভাইয়া কুরিন মানে কি ভাইয়া? কুরিন মানে কি? আমরা যার কাছ থেকে টাকা পাবো। কুরিন মানে কি ভাইয়া? আমরা যার কাছ থেকে টাকা পাবো, যার কাছ থেকে টাকা পাবো, তার কাছ থেকে না পাওয়ার কি ভাইয়া? না পাওয়ার আশঙ্কা। অর্থাৎ আমি কাউকে কত টাকা দিলাম? আমি কাউকে 1000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এখন আমি মনে করলাম তার কাছ থেকে আমি 200 টাকা কি করব না, 200 টাকা আমি তার কাছ থেকে পাবো না। তার মানে আমি যে টাকাটা দেনাদার কাছ থেকে পাবো না, যে টাকাটা দেনাদার কাছ থেকে পাওয়া যাবে না বলে মনে হয়, তাকে বলবো আমরা কি ভাইয়া? তাকে বলবো আমরা কুরিন। এটা কোন হিসাব ভাইয়া? এটা হচ্ছে একটা ব্যয় হিসাব। এরপরে কি ভাইয়া? এরপর হচ্ছে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি ভাইয়া, সঞ্চিতি মানে কি? আমরা প্রত্যেকেই জানি ভাইয়া, সঞ্চিতি মানে হচ্ছে ভাইয়া কোনো ফান্ড বা তহবিল। সঞ্চিতি মানে কোনো ফান্ড বা তহবিল, অর্থাৎ কিছু একটা জমানো, যাকে আমরা কি বলতেছি ভাইয়া? কিছু একটা জমানো, যাকে আমরা বলতেছি সঞ্চিতি অথবা ফান্ড। এখন ভাইয়া কুরিন বা কুরিন সঞ্চিতি কুরিন হচ্ছে ব্যয় হিসাব, কুরিন সঞ্চিতি কোন হিসাব ভাইয়া? কুরিন সঞ্চিতি হচ্ছে ভাইয়া বিপরীত সম্পত্তি হিসাব। কোন হিসাব ভাইয়া? বিপরীত সম্পদ হিসাব। এখন ভাইয়া কুরিন সঞ্চিতির কাজ কি ভাইয়া? কুরিন সঞ্চিতির কাজ কি করা ভাইয়া? কোনো ফান্ড বা তহবিল সৃষ্টি করা, কোনো ফান্ড বা তহবিল সৃষ্টি করা। এখন ফান্ড বা তহবিল ভাইয়া কেন সৃষ্টি করবে? যে আপনি যে দেনাদার কাছ থেকে যে টাকাটা পাবেন না, এই যে আপনার 1000 টাকা পেতেন, কিন্তু 1000 টাকা পাওয়ার কথা, কিন্তু আপনি মনে করলেন আপনি 800 টাকা পাবেন, 200 টাকা আপনাকে লস খেতে হবে। এই যে আপনি 200 টাকা লস খাবেন, এই 200 টাকার নাম হচ্ছে কুরিন। কিন্তু এই যে এই লসটা না খাওয়ার জন্য আপনি কি করবেন ভাইয়া? 200 টাকার বিপরীতে ধরেন 10 টাকা 20 টাকা করে আপনি কি করবেন? মোটামুটি ধরেন 100 টাকার একটা কি করছেন ভাইয়া? 100 টাকার একটা তহবিল করছেন, অথবা 100 টাকার একটা কি করছেন ভাইয়া? ফান্ড তৈরি করছেন, যাতে আপনার 200 টাকার ক্ষতিটা যাতে কোনোভাবে হ্রাস করা যায়। অর্থাৎ ক্ষতি হওয়ার আগে আগাম ব্যবস্থা গ্রহণ করা। ক্ষতি হওয়ার আগে আমি কি করতেছি ভাইয়া? ক্ষতি হওয়ার আগে আমি আগাম ব্যবস্থা গ্রহণ করতেছি। আগাম ব্যবস্থা কিসের বিপরীতে ভাইয়া? আগাম ব্যবস্থা কিসের জন্য ভাইয়া? ক্ষতির জন্য কি করবা ভাইয়া? ক্ষতির জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা। ক্ষতির জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা, নেট আটকাচ্ছে। আচ্ছা, তাহলে আমি বারবার রিপিট করব, সমস্যা নাই। তাহলে আমি কি বলছি ভাইয়া? কুরিন কোন হিসাব ভাইয়া? কুরিন হচ্ছে ব্যয় হিসাব, যেটা আমি কি করবো ভাইয়া? আচ্ছা, যেটা আমি কি করব? কুরিন হচ্ছে ব্যয় হিসাব, যেটা আমরা কি করবো ভাইয়া? যেটা আমরা দেনাদারের কাছ থেকে পাবো না। এখন যেটা পাবো না, সেটার জন্য আমি কি করবো ভাইয়া? সেটার জন্য আমি একটা ফান্ড অথবা তহবিল সৃষ্টি করব। কারণ ভাইয়া, আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য দেনাদার। এখন আমরা যদি প্রত্যেক থেকে 200 টাকা করে না পাই, এভাবে যদি হতে থাকে, আমার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বড় সড় একটা লসের দিকে চলে যাবে। এখন আমার প্রতিষ্ঠানকে এত বড় লসের সম্মুখীন করা যাবে না, যার কারণে আমরা কি করব? আমরা কিছু একটা ফান্ড তৈরি করব, যাতে আমরা ক্ষতির হাত থেকে কি করতে পারি ভাইয়া? ক্ষতির হাত থেকে মোটামুটি রেহাই পেতে পারি বা বাঁচতে পারি। এতটুকু ক্লিয়ার ভাইয়া? তার মানে কি ভাইয়া? কুরিন কি হিসাব? কুরিন হচ্ছে ব্যয় হিসাব। কুরিন সঞ্চিতি কি হিসাব ভাইয়া? বিপরীত সম্পত্তি হিসাব। যার মানে কি ভাইয়া? যার মানে হচ্ছে ক্ষতির বিপরীতে কি করা ভাইয়া? আগাম ব্যবস্থা গ্রহণ করা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কোনো ফান্ড অথবা তহবিল। বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? জাস্ট বেসিক আলোচনা, এটা একটু ক্লিয়ার করেন। এরপরে আসেন আস্তে আস্তে আমরা শেষ করব। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা?
কুরিন কি হিসাব ভাইয়া? কুরিন হচ্ছে ব্যয় হিসাব। কুরিন সঞ্চিতি কি হিসাব ভাইয়া? কুরিন সঞ্চিতি ভাই বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি যেটা কি করে ভাইয়া? যেটা ক্ষতির বিপরীতে, ক্ষতির জন্য কাজ করবে, ক্ষতির জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করবে। আমার 200 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, তো এত ক্ষতি তো হওয়া যাবে না, যার কারণে আমি কি করব? কিছু টাকা জমা রাখবো, কিছু টাকা ফান্ডের ব্যবস্থা করব, যাতে মোটামুটি আমরা ক্ষতি থেকে কিছুটা বেঁচে আসতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন আসেন ভাই, এখন আমরা কি করব ভাইয়া? কুরিন লিপিবদ্ধকরণ। কুরিন লিপিবদ্ধ পদ্ধতি, কুরিন লিপিবদ্ধকরণের পদ্ধতি, কুরিন লিপিবদ্ধকরণের পদ্ধতি, কুরিন লিপিবদ্ধকরণের পদ্ধতি। ওকে, ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। কুরিন কি করব ভাইয়া? লিপিবদ্ধকরণ করব। পদ্ধতি কয়টা ভাইয়া? পদ্ধতি কয়টা? লিপিবদ্ধের পদ্ধতি। কুরিন লিপিবদ্ধের পদ্ধতি কয়টা ভাইয়া? পদ্ধতি হচ্ছে ভাইয়া 2টা। কুরিন লিপিবদ্ধকরণের পদ্ধতি কয়টা ভাইয়া? পদ্ধতি হচ্ছে 2টা। পদ্ধতি কয়টা ভাইয়া? পদ্ধতি হচ্ছে 2টা। একটা কি ভাইয়া? একটা কি ভাইয়া? একটা হচ্ছে নাম্বার 1 সরাসরি পদ্ধতি। নাম্বার 1 প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। প্রত্যক্ষ বা সরাসরি, প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি, প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। 2 নাম্বার কি ভাইয়া? সঞ্চিতি। 2 নাম্বার কি ভাইয়া? 2 নাম্বার হচ্ছে ভাইয়া সঞ্চিতি। 2 নাম্বার হচ্ছে ভাইয়া সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। সঞ্চিতি বা বরাদ্দ, সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। তাহলে ভাইয়া কুরিন লিপিবদ্ধকরণের পদ্ধতি কয়টা ভাইয়া? কুরিন লিপিবদ্ধকরণের আমাদের যে ব্যয়টা হচ্ছে সেটা আমরা কয়ভাবে লিপিবদ্ধ করব ভাইয়া? 2 ভাবে লিপিবদ্ধ করব। একটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। প্রত্যক্ষ বা সরাসরি, সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। এখন ভাইয়া প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি মানে কি? প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি মানে কি ভাইয়া? অর্থাৎ কুরিনটা সরাসরি হয়ে যাবে, আপনি এটার জন্য কি করবেন না? কোনো প্রকার ব্যবস্থা করবেন না। কোনো প্রকার কি করবেন না ভাইয়া? কোনো প্রকার ব্যবস্থা করবেন না। অর্থাৎ ধরেন এই যে প্রত্যক্ষ সরাসরি পদ্ধতিটা, এটা কোন লোক অনুসরণ করে ভাইয়া? কোন একটা বোকা লোক, কোন একটা বোকা লোক যে জানতো না যে সে দেনাদারের কাছ থেকে টাকাটা পাবে না। অর্থাৎ একজন বোকা লোক, সে কি করে নাই ভাইয়া? সে জানতো না যে সে দেনাদারের কাছ থেকে পাবে না। সে কোন পদ্ধতি অনুসরণ করবে? সে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি অনুসরণ করবে। এখন প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে আমাদের লেনদেনগুলো কিভাবে লিপিবদ্ধ করা হয়? লেনদেনগুলো কিভাবে লিপিবদ্ধ করা হয়? নাম্বার 1 জাবেদার ক্ষেত্রে কিভাবে লিপিবদ্ধ করব? কুরিন অবলোপনের জাবেদা। কুরিন অবলোপন, কুরিন অবলোপনের জাবেদা, কুরিন অবলোপনের জাবেদা, অর্থাৎ কুরিন অবলোপন হওয়া, কুরিন অবলোপন হওয়া, কুরিন অবলোপন হওয়া দিবেন, কুরিন অবলোপন হওয়া। তার মানে আমার কি হয়েছে ভাইয়া? কুরিনটা অবলোপন মানে কি ভাইয়া? কুরিন খরচ হয়ে যাওয়া। কুরিন কি হয়েছে ভাইয়া? কুরিন খরচ, অর্থাৎ আমি যাকে টাকা দিছিলাম আমি তার থেকে টাকাটা পাচ্ছি না। আমি যাকে টাকাটা দিছিলাম আমি তার থেকে কি পাবো না? টাকাটা পাবো না। তার মানে এটা কোন পদ্ধতি? সরাসরি পদ্ধতি। আমি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করি নাই, কারণ আমি কোন ব্যক্তি? আমি একজন বোকা ব্যক্তি। আমি দেনাদারকে টাকা দিছিলাম, আমি ভাবছি সে আমাকে পুরো টাকাটা ক্লিয়ার করে দিবে, কিন্তু সে কি করে নাই? সে পুরো টাকাটা ক্লিয়ার করে নাই, সে পুরো টাকাটা ক্লিয়ার করে নাই। তাহলে আমার কিসের জাবেদা ভাইয়া? অবলোপনের জাবেদা, কুরিন খরচের জাবেদা। তো কুরিন খরচের জাবেদা আমাদের কি হবে ভাইয়া? কুরিন খরচের জাবেদা কি হবে? আশা করি প্রত্যেকেই পারেন। কুরিন খরচের জাবেদা কি হবে ভাইয়া? কুরিন হিসাব ডেবিট। কুরিন হিসাব কি হবে ভাইয়া? কুরিন হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। কুরিন হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। কারণ আমরা কার থেকে টাকা পাবো না? দেনাদার থেকে টাকা পাবো না। আর কুরিনটা কোন হিসাব ভাইয়া? কুরিনটা হচ্ছে ব্যয় হিসাব। তার মানে ব্যয় বেড়ে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে। তার মানে কুরিন যদি কি হয় ভাইয়া? কুরিন যদি অবলোপন হয়, অর্থাৎ কুরিন যদি খরচ হয়, তাহলে আমার ব্যয় বেড়ে যাবে, সম্পদ কমে যাবে। 1 নাম্বার জাবেদা ক্লিয়ার? 1 নাম্বারটা ক্লিয়ার হয়েছে যে ভাইয়া কুরিন অবলোপনের জাবেদা কি ভাইয়া? কুরিন ডেবিট, কুরিন ডেবিট, দেনাদার ক্রেডিট, কুরিন ডেবিট, দেনাদার ক্রেডিট। এটা সবাই পারেন, এটা সবাই পারেন। এছাড়া ভাইয়া কুরিন বলতে পারে, অনাদায়ী পাওনা বলতে পারে, অনাদায়ী পাওনা, কুরিন অথবা অনাদায়ী পাওনা, যে কোনো কিছু অনাদায়ী পাওনা অথবা অনাদায়ী দেনা, যে কোনো কিছু নাম উল্লেখ থাকতে পারে, যে কোনো কিছু নাম উল্লেখ থাকতে পারে। তার মানে সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আমি কোন ব্যক্তি ভাইয়া? সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আমি হচ্ছে একজন বোকা ব্যক্তি। আমি জানতাম না আমার দেনাদার আমার কাছ থেকে টাকাটা মেরে দিবে বা টাকাটা দিবে না, টাকাটা দিবে না। যার কারণে আমাদের প্রথম জাবেদা কি ভাইয়া? কুরিন অবলোপনের জাবেদা। তার মানে কুরিন অবলোপনের জাবেদা কুরিন ডেবিট, কুরিন ডেবিট, তারপরে কি ভাইয়া? কুরিন ডেবিট, দেনাদার ক্রেডিট। সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি।
এখন এখন একটা সময় পরে কি হয়েছে ভাইয়া, একটা সময় পরে আমি যার কাছ থেকে টাকা পেতাম না, সে ব্যক্তি খুব ভালো হয়ে গেছে, তার কাছ থেকে আমি যে টাকাটা পেতাম না সে আমাকে সেটা কি করে দিছে, পরিশোধ করে দিছে। একটা সময় যার কাছ থেকে আমি টাকাটা পেতাম না সে আমাকে টাকাটা পরিশোধ করে দিছে। সো পরিশোধ যদি করে দেয় তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে কুঋণ পুনরুদ্ধার। কুঋণ কি হয়েছে ভাইয়া, পুনরুদ্ধার হয়েছে। কুঋণ পুনরুদ্ধার হলে তো তার মানে আমরা কি পেলাম ভাইয়া, আমাদের যে ব্যয়টা হয়ে গেছে একটা সময় পরে সে আমাকে টাকাটা আবার ব্যাক করে দিছে, তখন আমি কি জাবেদা দিব, টাকা ব্যাক করছে মানে আমার নগদে টাকা আসছে। নগদান হিসাব কি হবে ভাইয়া, নগদান হিসাব হবে ডেবিট। কুঋণ পুনরুদ্ধার আয় হিসাব ক্রেডিট। কুঋণ পুনরুদ্ধার আয় হিসাব কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। কারণ আমি ভাবছি আমি তার কাছ থেকে টাকাটা পাবো না, কিন্তু একটা সময় পরে সে আমাকে কি করছে ভাইয়া, সে আমাকে টাকাটা দিয়ে দিছে। তার মানে কুঋণ পুনরুদ্ধার হলে নগদান হিসাব ডেবিট, কুঋণ পুনরুদ্ধার আয় হিসাব ক্রেডিট। কোন পদ্ধতি ভাইয়া, সরাসরি পদ্ধতি। কোন পদ্ধতি ভাইয়া, সরাসরি পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি, যেখানে আমি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করি নাই। বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হইলে আমার সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি শেষ। এতটুকু যদি ক্লিয়ার হয় আমার সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি শেষ। যে ভাই আমরা কি করছি, প্রথমত আমার জন্য ব্যয় হয়েছে, ব্যয় হওয়ার ফলে ভাই আমার দেনাদার কমে গেছে, টাকাটা পাবো না। কিন্তু একটা সময় পর, কয়েক মাস যাওয়ার পরে বা কয়েক বছর যাওয়ার পরে সে খুব ভালো মানুষ হওয়ার পরে সে আমাকে টাকাটা আবার ব্যাক করে দিছে। যে টাকাটা আপনি আমার থেকে পেতেন সে আমাকে ব্যাক করে দিছে। সো ব্যাক করার ফলে আমার নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। দেন আমার এটা কি হয়েছে ভাই, এটা আমার জন্য আয় হয়েছে। এটা আমার জন্য কি হয়েছে, এটা আমার জন্য আয় হয়েছে। আয় সবসময় হচ্ছে ক্রেডিট। কই আমার নেট তো আজকে আটকাচ্ছে না। নেট আসলে ভাই এটা সব জায়গায়, একেবারে সব জায়গায় সমস্যা। এখন এটা আমি সিঙ্গেল যদি বলি আমার সমস্যা, আমারও হইতে পারে, এটা আপনারও হইতে পারে। বাট আমার মোটামুটি আরেকটা ক্লাসে তো আমাকে লাইভ দেখতে হয়, মোটামুটি সেখানে এখনো দেখা যাচ্ছে না যে নেট আটকাচ্ছে। বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, দ্রুত জানাবেন ভাই। চ্যাপ্টারটা অনেক বড়, আমাকে ম্যাথ করাইতে হবে, আমাকে আরো সূত্র পড়াইতে হবে। সো ক্লিয়ার হইলে জানাবেন, না হইলেও জানাবেন, একটু দ্রুত। দেন আমাদের পরবর্তীটার নাম কি ভাইয়া, পরবর্তীটার নাম হচ্ছে ভাইয়া সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। পরবর্তীটার নাম কি, পরবর্তীটার নাম হচ্ছে ভাইয়া সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। ক্লিয়ার ওকে, ক্লিয়ার। পরবর্তীটার নাম কি ভাইয়া, পরবর্তীটার নাম হচ্ছে ভাইয়া সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। এখন ভাই সঞ্চিতি বা কি পদ্ধতি ভাইয়া, বরাদ্দ পদ্ধতি। মানে আমি কি করতেছি ভাইয়া, আমি এখন একটু চালাক ব্যক্তি। একটু আগে আমি কি ছিলাম ভাইয়া, একটু আগে আমি ছিলাম বোকা ব্যক্তি, কিন্তু আমি যখন একটা ধোকা খেলাম, ধোকা খাওয়ার পর আমি কি হয়ে গেলাম ভাইয়া, আমি মোটামুটি একটু চালাক হয়ে গেলাম। এখন ভাই চালাক ব্যক্তি কি কাজ করবে ভাইয়া, চালাক ব্যক্তি কাজটা করবে, সে যখন তার দেনাদারকে টাকা দিবে, ধরেন 1 লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা দিছে কাকে, দেনাদারকে না, তার কোন একজন ব্যক্তিকে টাকা দিছে 1 লক্ষ টাকা। এখন সে টাকাটা পাবে। এখন পাওয়ার জন্য সে মনে করছে সে হয়তো এত টাকা দিতে পারবে না, সে মোটামুটি 10,000 টাকা নাও দিতে পারে। এখন এই যে 10,000 টাকা আমার ক্ষতি হয়ে যাবে, যার জন্য আমি কি করব ভাইয়া, যার জন্য আমি একটা ফান্ড তৈরি করব। আমার কিন্তু এখানে ক্ষতি হয় নাই, আমার কিন্তু এখনো ক্ষতি বা আমার ব্যয়টা হয় নাই, কিন্তু ব্যয় হওয়ার আগে আমি কি করতেছি, আগাম ব্যবস্থা গ্রহণ করে ফেলতেছি। তার মানে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতির ক্ষেত্রে আমার নাম্বার ওয়ান জাবেদার হেডিং কি, কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা। নাম্বার ওয়ান জাবেদা কি হবে ভাইয়া, কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা। কুঋণ সঞ্চিতি কি করো ভাইয়া, কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা। অর্থাৎ আমার কি হয় নাই, আমার এখনো ব্যয় হয় নাই, কিন্তু আমি সচেতন ব্যক্তি, আমি সচেতন নাগরিক। আমি ব্যয় হওয়ার আগে আমি কি করব, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ফান্ড বা তহবিল তৈরি করে ফেলবো। তাহলে আমার প্রথম জাবেদা হচ্ছে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করার জন্য। কুঋণ সঞ্চিতি সৃষ্টির প্রথম জাবেদা, কুঋণ সঞ্চিতি সৃষ্টি জাবেদা কি হবে ভাইয়া, জাবেদা হচ্ছে কুঋণ হিসাব ডেবিট। জাবেদা কি হবে ভাইয়া, কুঋণ হিসাব ডেবিট। কুঋণ হিসাব কি হবে ভাইয়া, কুঋণ হিসাব হবে ডেবিট। আমার এখনো ব্যয় হয় নাই, কিন্তু আমি আগাম ব্যবস্থা গ্রহণ করে ফেলতেছি যে আমার ভবিষ্যতে এই ব্যয়টা হতে পারে। তার মানে কুঋণ ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। কুঋণ ডেবিট,
কুঋণ সঞ্চিতি ক্রেডিট, কুঋণ ডেবিট ভাইয়া, কুঋণ সঞ্চিতি কি হয়েছে ভাইয়া, কুঋণ সঞ্চিতি ক্রেডিট হয়েছে। অর্থাৎ আমার ক্ষতি হওয়ার আগে আমি ব্যবস্থা গ্রহণ করে ফেলছি, কুঋণ ডেবিট কুঋণ সঞ্চিতি ক্রেডিট করে ফেলছে, তার মানে কুঋণ সৃষ্টির যাবে না। দেন ভাইয়া 2 নাম্বারটা কি ভাইয়া, কুঋণ অবলোপন। আমি ব্যবস্থা গ্রহণ করছিলাম, আমি ব্যবস্থা গ্রহণ করছি আমার ক্ষতি হওয়ার আগে, কিন্তু আলটিমেটলি কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম যে ক্ষতিটা আমি সৃষ্টি করছি সেটা আসলে সত্যি সত্যি হয়ে গেছে, সেটা আসলে কি হয়েছে ভাইয়া, সত্যি সত্যি ঘটে গেছে। তার মানে কুঋণ কি হয়েছে ভাইয়া, কুঋণ অবলোপন হয়ে গেল, কুঋণ অবলোপন হওয়া। এরপরে কি হলো ভাইয়া, কুঋণ অবলোপন হওয়া, কুঋণ অবলোপন হওয়া। এখন ভাইয়া এটার জাবেদা কি দিব, একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে সঞ্চিতি বরাদ্দ পদ্ধতি খেয়াল করবেন। এখানে আমরা কি করছি ভাইয়া, ফান্ড তৈরি করে ফেলছি, ফান্ড বা তহবিল। এখন ভাইয়া এই ফান্ড বা তহবিল কিসের জন্য ভাইয়া, এই ফান্ড বা তহবিল কিসের জন্য, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, অথবা আপনার যদি কোনো ব্যয় সৃষ্টি হয়, আপনি আপনার ব্যয়ের জায়গা আপনি কাকে বসাবেন, আপনার ফান্ড বা তহবিলের টাকাটা এসে পূরণ করে দিবেন, ফান্ড বা তহবিলের টাকাটা আপনার ব্যয় বা ক্ষতির জায়গায় বসিয়ে দিবেন। তার মানে আমরা শুরুতে ব্যবস্থা গ্রহণ করে ফেলছিলাম, সো আলটিমেটলি যখন আমি দেখলাম যে আমার ব্যয়টা হয়ে গেছে, আমার কুঋণটা অবলোপন হয়ে গেছে, তখন আমি জাবেদা কি দিব ভাইয়া, তখন আমি জাবেদা দিব কুঋণ সঞ্চিতি ডেবিট, কুঋণ সঞ্চিতি ডেবিট করব, দেন আদার ক্রেডিট করব, কুঋণ সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। বলেন এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা একটু ভালোভাবে, একটু ভালোভাবে। এখানে আমরা কি বলছিলাম ভাইয়া, কুঋণ অবলোপন, সরাসরি পদ্ধতি কি বলছে, কুঋণ ডেবিট দেন আদার ক্রেডিট, কিন্তু ভাইয়া বরাদ্দ পদ্ধতি কি বলতেছে, বরাদ্দ পদ্ধতি বলছে কুঋণ সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। কেন ভাইয়া, এখানে আমার কোনো প্রকার সঞ্চিতি ছিল না, যার কারণে আমার সরাসরি ব্যয় হয়ে গেছে, কিন্তু এখানে আমার ব্যয় হওয়ার আগে আমি একটা ফান্ড তৈরি করে ফেলছি, তার মানে আমার যেখানে ব্যয় হয়েছে আমি সেখানে ফান্ডের টাকাটা এনে ব্যয়টাকে ফিল আপ করে দিব, ব্যয়টা কি করো ভাইয়া, ব্যয়টাকে ফিল আপ করে দিব। তাহলে আমরা কি করব ভাইয়া, সঞ্চিতি বা বরাদ্দ পদের ক্ষেত্রে কুঋণ অবলোপনের জাবেদা হচ্ছে কুঋণ সঞ্চিতি ডেবিট দেন আদার ক্রেডিট। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা, দ্রুত দ্রুত বুঝতে পারছেন, একেবারে ঠান্ডা মাথায়। এগুলো নিয়ে অনেকের অনেক রকম ঝামেলা, আজকের পর আর ঝামেলা থাকবে না, জাস্ট একটু ভালোভাবে খেয়াল করবেন যে ভাইয়া ক্ষতি হয় নাই, ক্ষতির আগে ব্যবস্থা গ্রহণ করছি, সো ব্যবস্থা গ্রহণ করছি কিসের জন্য, ব্যয়ের জন্য। তার মানে ব্যয় যদি হয়ে যায়, ব্যবস্থার যে টাকাটা, ব্যবস্থার টাকাটা আমার ব্যয়ে চলে আসবে, ব্যবস্থার টাকা আমার ব্যয়ে চলে আসবে। ওকে ক্লিয়ার। তার মানে এখানে কি হয়েছে ভাইয়া, ব্যবস্থার টাকাটা ব্যয়ের মধ্যে চলে আসছে, ব্যবস্থার টাকা ব্যয়ের মধ্যে চলে আসছে। তাহলে কি হলো ভাইয়া, কুঋণ অবলোপন হলো, কুঋণ অবলোপন। এখন ভাইয়া সে যদি কি হয় ভাইয়া, সে যদি ভালো ব্যক্তি হয়, সে যদি ভালো মানুষ হয়, একটা সময় পরে ভালো মানুষ হওয়ার পর যদি সে টাকাটা আমাকে ব্যাক করে, টাকাটা যদি আমাকে পুনরুদ্ধার করা সম্ভব হয়, কুঋণ পুনরুদ্ধার, কুঋণ যদি পুনরুদ্ধার করা হয়, কুঋণ পুনরুদ্ধার করা, কুঋণ যদি কি করা হয় ভাইয়া, কুঋণ পুনরুদ্ধার করা হলে, কুঋণ পুনরুদ্ধার করা হলে কি ডেবিট হবে ভাইয়া, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে ভাইয়া, নগদান হিসাব হয়ে যাবে ডেবিট, নগদান হিসাব কি হয়ে যাবে ভাইয়া, নগদান হিসাব হবে ডেবিট। এখন বলেন তো ক্রেডিট কি হবে, আপনারাই বলেন দেখে। প্রথমত ভাইয়া কুঋণ পুনরুদ্ধার হয়েছে, কুঋণ পুনরুদ্ধার মানে আমি টাকা পাইছি। এখন ভাইয়া আমরা প্রত্যেকে জানি ভাই টাকা পাইলে নগদ ডেবিট, ক্রেডিট কাকে দিব ভাইয়া, ক্রেডিট কি হবে দেখি বলেন, একটু চিন্তা ভাবনা করে বলেন যে ভাই ক্রেডিট কি হতে পারে। একটু বলেন। কুঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে ভাইয়া নগদান হিসাব, নগদ টাকা আসছে, নগদ ডেবিট। ওকে নগদ ডেবিট। তাহলে ভাইয়া ক্রেডিট কে, ক্রেডিট কে ভাইয়া, ক্রেডিট কে হবে, ক্রেডিট কে হবে, কে হবে, ক্রেডিট কি হবে। ওকে সৌরভ বলছে দেনাদার হবে ক্রেডিট। ওকে দেখা যাক বাকিরা, আমি বলছে কুঋণ সঞ্চিতি, বাকিরা বলেন তো ভাইয়া ক্রেডিট কি হবে ভাইয়া। কুঋণ পুনরুদ্ধারের জন্য টাকা পাইছি, কুঋণ পুনরুদ্ধারের টাকা পাইছি, নগদ ডেবিট, নগদ ডেবিট। রিপন রয় বলছে দেনাদার। ওকে দেখা যাক কুঋণ সঞ্চিতি, স্বপ্ন বলছে কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি দেনাদার। এই যে ভেজাল লাগাইছে, ভেজাল লাগাই দিছে, ভেজাল লাগাই দিছে, ভেজাল লাগাই দিছে। একটু ভালোভাবে খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করবেন। হাই বলছে কুঋণ সঞ্চিতি, একটু ভালোভাবে খেয়াল করবেন ভাইয়া। কুঋণ কি হয়েছে ভাইয়া, কুঋণ পুনরুদ্ধার হয়েছে, কুঋণ কি হয়েছে ভাইয়া, কুঋণ পুনরুদ্ধার হয়েছে। দেনাদার কিন্তু এখানে ক্রেডিট করছি, ঠিক আছে, দেনাদার এখানে অলরেডি ক্রেডিট আছে। কুঋণ অবলোপন, কুঋণ সঞ্চিতি ডেবিট, দেনাদার
ক্রেডিট, দেনাদার ক্রেডিট। এখন এখন ভাইয়া কি করব ভাইয়া? কুঋণ পুনরুদ্ধার হইছে, কুঋণ পুনরুদ্ধার হইছে ভাইয়া। কুঋণ পুনরুদ্ধার হলে নগদ টাকা পেয়ে গেছি, তার মানে দেনাদার থেকে যে টাকাটা পাওয়ার কথা ছিল না, যেটা ব্যয় আমি ধরে ফেলছিলাম, সে ব্যয়টা কি পাই গেছে, ব্যয়টা ব্যয়ের জায়গায় সমান তালে চলে আসছে, তার মানে আমি নগদ টাকাটা পেয়ে গেছি। এখন ভাইয়া আমি যে ফান্ড তৈরি করছিলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন ভাইয়া, এখানে ব্যয় হওয়ার আগে আমি কি করছিলাম, একটা ফান্ড তৈরি করছি না, একটা ফান্ড তৈরি করছি না, ফান্ড তৈরি করছি। এখন এই ফান্ডের টাকাটা ব্যয় হওয়ার পরে কোথায় আনছি, ফান্ডের টাকাটা ব্যয়ের হিসাবে নিয়ে আসছি। এখানে বসার কথা কি ছিল, বসার কথা কুঋণ ছিল, কুঋণ ব্যয় হিসাব। কিন্তু আমি যেহেতু ফান্ড তৈরি করছি, তার মানে ফান্ডের টাকাটা ব্যয়ের জায়গায় বসায় দিছি। কিন্তু এখন 3 নম্বরে আমি যখন আমার ব্যয়ের টাকাটা পেয়ে গেছি, আমি যখন আমার ব্যয়ের টাকাটা হাতে পেয়ে গেছি, তার মানে আমার ফান্ডের টাকাটা, আমার ফান্ডের যে টাকাটা, সেটা কি আর ব্যয়ের মধ্যে থাকবে? আমার যে ফান্ডের টাকাটা, সেটা কি আর ব্যয়ের মধ্যে থাকবে? কখনোই থাকবে না। ফান্ডের টাকা আবার ফান্ডে চলে আসবে, যে আবার পরবর্তী যদি কোনো দেনাদার থেকে না পাই, সেটার ব্যবস্থা এখন গ্রহণ আবার চলে আসছে, আবার সেই হিসাবে চলে আসবে। কুঋণ সঞ্চিতি হিসাব কি হবে ভাইয়া? কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে, কুঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে। কারণ ফান্ড তৈরি করছি কিসের জন্য? ব্যয়ের জন্য। সো ব্যয় যখন হয়েছে, ফান্ডের টাকা আনি ব্যয়ের জায়গায় বসাই দিছি। যখন আবার ব্যয়ের টাকা পেয়ে গেছি, ফান্ডের টাকা ফান্ডে চলে যাবে, ফান্ডের টাকা ফান্ডে চলে যাবে। সেজন্য কুঋণ সঞ্চিতি ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট হবে না। কুঋণ পুনরুদ্ধার হবে না, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। ফান্ডের টাকাকে ফান্ডে পাঠাই দাও, যে ব্যবস্থা গ্রহণ করছো, ব্যয় দ্বারা পূরণ করছো, ব্যয়ের টাকা পেয়ে গেছো, ফান্ডের টাকা আবার ফান্ডে। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে যাবে দা শেষ। বলেন ক্লিয়ার ভাইয়া? তার মানে পার্থক্য কোথায় ভাইয়া? পার্থক্য এখানে বলছে সরাসরি পদের ক্ষেত্রে কুঋণ অবলোপনের জাবেদা, কুঋণ পুনরুদ্ধারের জাবেদা। এখন এখানেও কুঋণ পুনরুদ্ধার, এখানেও কুঋণ অবলোপন। জাস্ট আমার অতিরিক্ত একটা বিষয়, আমি একটা চালাক ব্যক্তি, আমি একটা ফান্ড তৈরি করছি, এই ফান্ডের জন্য আমার পুরো জাবেদার প্যাটার্নটা পরিবর্তন হয়ে যাবে। বলেন বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? আরেকবার ওকে রিপন রয়, আবার ভালো করে আমরা ক্লিয়ার করি। প্রথমত ভাইয়া সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি, সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি ভাইয়া কি বলছে? সঞ্চিতি বরাদ্দ পদ্ধতি ব্যয় হয় নাই, এখনো ব্যয় হয় নাই, কিন্তু ব্যয়ের আগে তুমি সচেতন নাগরিক হিসেবে তুমি একটা ব্যবস্থা গ্রহণ করছো, তুমি একটা ফান্ড তৈরি করে ফেলছো। ব্যয় হয় নাই, কিন্তু তুমি চিন্তা করছো ব্যয় হবে, হওয়ার জন্য তুমি কি করছো? কুঋণ ডেবিট করে ফেলছো, যে ব্যয়টা হতে পারে, এবং কুঋণ সঞ্চিতি ক্রেডিট করে ফেলছো, একটা ফান্ড তৈরি করে ফেলছো, একটা ফান্ড তৈরি করে ফেলছো। এখন তুমি যখন দেখলা ব্যয়টা আসলেই সত্যি সত্যি হয়েছে, ব্যয়টা হয়ে গেছে, এখন ব্যয় হইলে ব্যয়ের টাকাটা কে বসাবে? ফান্ড থেকে বসবে। তার মানে ফান্ডের টাকাটা ব্যয়ের জায়গায় চলে আসবে ডেবিটে, কুঋণ সঞ্চিতি ডেবিট। এখন টাকাটা কার থেকে পাবো না? দেনাদার থেকে পাবো না, দেনাদার ক্রেডিট, দেনাদার থেকে টাকাটা পাবো না, ফান্ডের টাকাটা ব্যয়ের জায়গায় বসাই দিলাম। ওকে ভাইয়া ডান। এখন ভাইয়া দেখলাম সে টাকাটা আবার ব্যাক করে দিছে, টাকাটা আবার দিয়ে দিছে, তার মানে যে ব্যয়ের কথা চিন্তা করছিলাম, সে ব্যয়টা আলটিমেটলি আর হয় নাই, তার মানে নগদ টাকা পেয়ে গেছি। যেহেতু ব্যয়টা আর হয় নাই, তার মানে ফান্ডের টাকা দিয়ে যে ব্যয়টা পূরণ করছিলাম, ফান্ডের টাকা দিয়ে ব্যয়ের জায়গা যেটা ফিল আপ করছিলাম, সেই ফিল আপের টাকাটা আবার ফান্ডে চলে আসবে। আবার কোথায় চলে আসবে ভাইয়া? ফান্ডে চলে আসবে। দেনাদার কত ভাইয়া? দেনাদার 100 টাকা, দেনাদার 100 টাকা। ধরলাম 20 টাকা পাবো না, 10 টাকার ফান্ড তৈরি করলাম, 10 টাকার কি করলাম? ফান্ড তৈরি করলাম। এখন আমি একটা সময় যাওয়ার পরে দেখলাম 20 টাকাটা আসলে কি হয়েছে? ব্যয় হয়ে গেছে। এখন ব্যয় হওয়ার পরে 20 টাকাটা ব্যয় হয়ে গেছে, এখন আমার ফান্ডে থেকে আসবে কত টাকা? ফান্ডে থেকে আসবে 10 টাকা। ফান্ডে থেকে ব্যয়ের জায়গা ফিল আপ করার পরে আসবে কত টাকা ভাইয়া? 10 টাকা। 10 টাকা আসলে ব্যয়ের কতটুকু ফিল আপ করছে? 10 টাকা ফিল আপ করছে। একটু ভালোভাবে খেয়াল করবেন, ব্যয়ের 10 টাকা ফিল আপ করছে। এখন আমার ব্যয় আছে 10 টাকা, ওকে আমরা এটার কথা বাদ দিলাম। আমার ব্যয় 20 টাকার মধ্যে ফান্ডের টাকা দিয়ে 10 টাকা ফিল আপ করছে, 10 টাকা ফিল আপ করছে, তার মানে ফান্ড যেটা ছিল, ফান্ডের টাকা ব্যয়ে চলে আসছে 10 টাকা। এখন একটা সময় পর সে যখন এই 10 টাকাটা আমাকে আবার দিয়ে দিবে, এটা কার টাকা? এই যে এই ব্যক্তির টাকাটা সে আমাকে দিয়ে দিছে, তার মানে আমার যে টাকাটা ছিল, আমার টাকাটা আবার কোথায় ব্যাক যাবে? আমার ফান্ডে ব্যাক চলে যাবে।
বলেন বুঝতে পারছেন? আমার টাকাটা ফান্ডেরটা আবার ফান্ডে চলে যাবে, কারণ ব্যয়ের টাকা সে ফিল আপ করে দিছে, ব্যয়ের টাকা সে ফিল আপ করে দিছে। বলেন বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারছেন কিনা জানাবেন। তাহলে আমাদের এখান থেকে জাবেদাটা ক্লিয়ার। এখন ভাইয়া দুইটা জাবেদা কিন্তু আমার সেম, দুইটা জাবেদা কিন্তু আমার সেম। সেম বলতে ভাইয়া ফরম্যাট সেম। একটা হচ্ছে ভাইয়া কুরিন কিসের জাবেদা? অবলোপনের জাবেদা, পুনরুদ্ধারের জাবেদা। অবলোপন পুনরুদ্ধার। এখন ভাইয়া আমরা কোনটা ক্যান্সেল করব? কোনটা ক্যান্সেল করব? আধুনিকটাকে করবেন। আধুনিক অবলোপন বা সরাসরি পদ্ধতির ক্ষেত্রে যেটা থাকবে সেটা ক্যান্সেল করবেন। দুইটা অপশন হয়তো একসাথে থাকবে না, কিন্তু যদি থাকে যে ভাইয়া কুরিন পুনরুদ্ধারের জাবেদা, একটাতে বলছে নগদ ডেবিট দেন কি ডেবিট, নগদ ডেবিট পুনরুদ্ধার ক্রেডিট, আর একটা বলছে ভাইয়া নগদ ডেবিট সঞ্চিতি ক্রেডিট। আমি কাকে অ্যান্সার করবো ভাইয়া? আমি পুনরুদ্ধারের সঞ্চিতি বা পদ্ধতি বরাদ্দটাকে অ্যান্সার করব। ওকে জি ক্লিয়ার। ওকে ভালো করে মাথায় রাখবেন, ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে জাবেদার কাজ শেষ, জাবেদার কাজ শেষ। এখন মোটামুটি আমরা ম্যাথের দিকে আগাবো। ওকে এখন ভাইয়া কুরিন সঞ্চিতি ধার্য, কুরিন সঞ্চিতি ধার্য, কুরিন কি ধার্য ভাইয়া? কুরিন সঞ্চিতি ধার্য। একটু ভালোভাবে এখন ভালোভাবে ক্লিয়ার করবেন। ক্লাস শেষে কিন্তু আবার এসডব্লিউ থাকবে। ক্লাস শেষে আর যদি টাকাটা মেরে দেয় তখন কি করব? আর যদি টাকাটা মেরে দেয়, টাকাটা মেরে দিলে পরবর্তী জাবেদা আর আসবে না। বুঝতে পারছেন? টাকাটা যদি সে মেরে দেয়, টাকাটা যদি সে মেরে দেয় তাহলে পুনরুদ্ধারের তার দরকার নাই। সে ভালো ব্যক্তি এখনো হয় না, টাকাটা যদি সে মেরে দেয় তাহলে আমার অতটুকুতে শেষ, কাজ শেষ। 2 নাম্বার জাবেদাতে কাজ শেষ, এবং এখানে 1 নাম্বার জাবেদাতে কাজ শেষ, পরবর্তীটা আর আসবে না। আমার 2 নাম্বার এবং এখানে 3 নাম্বারের জাবেদার আর কোনো কাজ নাই। যদি সে টাকাটা মেরে দেয়, যদি সে টাকাটা মেরে দেয় তাহলে আমার 3 অথবা 2 জাবেদার কোনো কাজ নাই, কারণ পুনরুদ্ধার হয় নাই। তাহলে আমি পুনরুদ্ধারের জাবেদা দিব না। সুন্দর বুদ্ধি, ভালো কথা। বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে ভাই টাকাটা যদি মেরে দেয়, টাকাটা যদি মেরে দেয়, ঠিক আছে, সুন্দর বুদ্ধি। বাঙালির ক্ষেত্রে এটাই হয়, বাঙালির ক্ষেত্রে এটাই হয়। বাঙালি হিসেবে আপনি যেটা প্রশ্ন করছেন, আপনি নিজেও বাঙালির মতো প্রশ্ন করছেন যে ভাইয়া টাকাটা যদি মেরে দেয় তাহলে কি হবে? টাকাটা মেরে দিলে আমার 3 নাম্বার জাবেদা আমি আর করবো না। টাকাটা মেরে দিলে 3 নাম্বার জাবেদার কোনো কাজ নাই। ওকে জি ক্লিয়ার। এবার আসেন ভাইয়া, কুরিন কি করবো ভাইয়া? কুরিন সঞ্চিতি ধার্য, কুরিন সঞ্চিতি ধার্য। ভালোভাবে ক্লিয়ার করবেন ভাইয়া। সঞ্চিতি ধার্য করা হয় কয়টা বিষয়ের উপর? 2টা বিষয়ের উপর ভাইয়া। সঞ্চিতি ধার্য করা হয় 2টা বিষয়ের উপর। একটা হচ্ছে ভাইয়া ধারে বিক্রয়, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে দেনাদার। একটা হচ্ছে ধারে বিক্রয়, আরেকটা হচ্ছে দেনাদার। কুরিন সঞ্চিতি ধার্য করা হয় কয়টা বিষয়ের উপর ভাইয়া? 2টা বিষয়ের উপর। একটা হচ্ছে ধারে বিক্রয়, আরেকটা হচ্ছে দেনাদার। এখন দেখি ভাইয়া, বলেন তো ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতিমালা? ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতিমালা? দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতিমালা? নাম্বার 1 বলেন। নাম্বার 1 ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতিমালা? ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতিমালা? নাম্বার 1 বলেন। পড়াইছি কখন এই টপিক? 5 নাম্বার টপিক ছিল নীতিমালা। ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয় কোন নীতিমালা? মিলকরণ বা ব্যয় স্বীকৃতি, মিলকরণ নীতি। ওকে ভালো করে মাথায় রাখবেন। ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য। ধারে বিক্রয়ের উপর কোন বিক্রয় ভাইয়া? ধারে বিক্রয় ভাইয়া। বিক্রয় মানে হচ্ছে আয় হিসাব, তার মানে আয় ব্যয় নিয়ে কাজ করে কি ভাইয়া? আয় ব্যয় নিয়ে কাজ করে হচ্ছে মিলকরণ। ওকে ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য কোন নীতি ভাইয়া? মিলকরণ নীতি। মিলকরণ নীতি কোন নীতি ভাইয়া? মিলকরণ নীতি। মিলকরণ নীতি। 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার দেনাদার উপর, দেনাদার উপর সঞ্চিতি ধার্য। দেনাদারের উপর সঞ্চিতি রক্ষণশীল, রক্ষণশীল। দেনাদার উপর সঞ্চিতি ধার্য কোন নীতি ভাইয়া? রক্ষণশীল নীতি। দেনাদারের উপর সঞ্চিতি ধার্য কোন নীতি ভাইয়া? রক্ষণশীল নীতি। রক্ষণশীল, ঠিক আছে। একটা হবে কি মিলকরণ, আর একটা হচ্ছে কি ভাইয়া? আরেকটা হচ্ছে রক্ষণশীল। একটা হচ্ছে মিলকরণ, আর একটা হচ্ছে রক্ষণশীল। এখন ভাইয়া ধারে বিক্রয়ের উপর কি ধার্য?
সঞ্চিতি ধার্য। সঞ্চিতি মানে কি? ফান্ড তৈরি করা, তহবিল তৈরি করা। এখন ভালো করে মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, ধারে বিক্রয়ের উপর একটু ভালোভাবে ক্লিয়ার করবেন, একটু ভালোভাবে মাথায় নিবেন যে ভাইয়া ধারে বিক্রয়ের উপর, ধারে বিক্রয়ের উপর যে সঞ্চিতি করব, ধারে বিক্রয়ের উপর যে সঞ্চিতি করব তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে দেখবেন। আবারও বলতেছি, ধারে বিক্রয়ের উপর যে সঞ্চিতি, ধারে বিক্রয়ের উপর যে ফান্ড তৈরি করব তাকে বলবো কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। অথবা আমাকে যদি বলা হয় আয় বিবরণীতে কত টাকা সঞ্চিতি দেখাবা, আয় বিবরণীতে সঞ্চিতি, আয় বিবরণীতে কত টাকা সঞ্চিতি দেখাবা, তখনও মাথায় রাখতে ভাইয়া আয় বিবরণী মানে হচ্ছে কি ভাইয়া? ধারে বিক্রয়। আয় বিবরণী মানে কি? আয় বিবরণীতে কে বসে? ধারে বিক্রয় বসে। তার মানে আয় বিবরণীতে কোনো সঞ্চিতির কথা বললে আমাকে বুঝতে হবে সেটা মানে হচ্ছে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। আমি কিভাবে বের করবো? আমার প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে 1.5%, 2%। এখন বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কার উপর ধার্য করবে ভাইয়া? ধারে বিক্রয়ের উপর ধার্য করা হবে। কার উপর ধার্য করা হবে ভাইয়া? ধারে বিক্রয়ের উপর ধার্য করা হবে। এখন আসেন ভাইয়া 2 নাম্বারটা, ভাইয়া দেনাদারের উপর। ভাইয়া দেনাদারের উপর যে সঞ্চিতি ধার্য, দেনাদার উপর যে সঞ্চিতি তাকে আমরা কি বলবো ভাইয়া? যে সঞ্চিতি তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা নতুন কুঋণ সঞ্চিতি। তাকে বলবো আমরা কি? নতুন কুঋণ সঞ্চিতি। তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে বলবো আমরা নতুন কুঋণ সঞ্চিতি। এখন ধারে বিক্রয় যদি হয় আয় বিবরণীতে, নতুন কুঋণ সঞ্চিতি কোথায় যাবে? নতুন কুঋণ সঞ্চিতি যাবে আর্থিক বিবরণীতে। আর্থিক বিবরণীতে কি করব? প্রদর্শন করব। আর্থিক বিবরণীতে কি করব? প্রদর্শন করব। তার মানে আমাকে যদি প্রশ্নে বলা হয় নতুন কুঋণ সঞ্চিতিগত, নতুন কুঋণ সঞ্চিতিগত, তখন আমাকে মাথায় রাখতে হবে নতুন কুঋণ সঞ্চিতি মানে হচ্ছে দেনাদারের উপর যে সঞ্চিতি করা হবে, দেনাদারের উপর। এখন ভাইয়া কোন দেনাদার ভাইয়া? সমাপনী দেনাদার। কোন দেনাদার ভাইয়া? সমাপনী দেনাদার। কোন দেনাদার? সমাপনী দেনাদার। তার মানে সমাপনী দেনাদার উপর 5%, 10% করে যে সঞ্চিতি করব তার নাম হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। অথবা আমাকে যদি বলা হয় আর্থিক বিবরণীতে কত টাকা সঞ্চিতি প্রদর্শন করবা, আমাকে তখনও বুঝে নিতে হবে সেটা কাকে উল্লেখ করতেছে? দেনাদারকে উল্লেখ করতেছে। আয় বিবরণী বললে কাকে উল্লেখ করতেছে? ধারে বিক্রয়কে উল্লেখ করতেছে। বৃদ্ধির পরিমাণ, অতিরিক্ত পরিমাণ বললে কাকে উল্লেখ করতেছে? ধারে বিক্রয়কে। যদি বলা হয় নতুন সঞ্চিতি, নতুন বললে কাকে? নতুন বললে দেনাদারকে। নতুন বললে কাকে? নতুন বললে দেনাদারকে। ক্লিয়ার ভাইয়া এতটুকু? একেবারে ঠান্ডা মাথায়, কোনো প্রকার পেশা নিবে না, যা বলি ততটুকু মাথায় নেন, কারণ ম্যাথ নিয়ে অনেক ঝামেলা লাগে। বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে? জাস্ট পয়েন্টগুলো খেয়াল করুন ভাইয়া। বৃদ্ধি অতিরিক্ত বললে বুঝে নিতে হবে এটা কিসের? ধারে বিক্রয় থেকে আসছে। অথবা যদি বলা হয় ধারে বিক্রয়ের উপর পার্সেন্টেজ এত টাকা, তখনও বুঝে নিতে হবে ধারে বিক্রয় মানে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ, অথবা আয় বিবরণী মানে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ, উদ্বৃত্তপত্র মানে দেনাদার, দেনাদার মানে নতুন কুঋণ সঞ্চিতি, দেনাদার মানে নতুন কুঋণ সঞ্চিতি। আরেকবার ভাইয়া আবার ভালো করে ক্লিয়ার করেন। সঞ্চিতি ধার্য করা হয় কয়টা জিনিসের উপর? 2টা বিষয়, ধারে বিক্রয়, দেনাদার। এখন ভাইয়া 2টা বিষয়ের উপর ধার্য করা হয়। এখন আমার প্রশ্নে দেয়া আছে ভাইয়া ধারে বিক্রয় 10,000 টাকা, ধারে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা, তারপরে হচ্ছে সমাপনী দেনাদার হচ্ছে ভাইয়া 2 লক্ষ টাকা। এখন আমাকে বলছে সঞ্চিতি ধার্য করো। এখন ভাইয়া সঞ্চিতি মানে তো আমি সরাসরি বুঝতে পারবো না। সঞ্চিতি আমি তো বুঝতে পারবো না কি আমাকে ধারে বিক্রয়ের উপর বলছে নাকি আমাকে দেনাদার উপর বলছে। আমাকে যদি বলা হয় সঞ্চিতি বৃদ্ধি অথবা সঞ্চিতি অতিরিক্ত, সঞ্চিতি বৃদ্ধি অতিরিক্ত অথবা আয় বিবরণী, আয় বিবরণী, তখন আমি বুঝবো আমাকে যদি বলে 2%, আমাকে বলছে বৃদ্ধি অতিরিক্ত অথবা আয় বিবরণী সঞ্চিতিগত, আমি বুঝবো এটা উল্লেখ করছে ধারে বিক্রয়ের উপর, এটা উল্লেখ করছে ধারে বিক্রয়ের উপর। আর আমাকে যদি এখানে নতুন একটা শব্দ লাগায়
যে নতুন সঞ্চিতি কত, তখন এগুলো আর আসবে না। আমাকে যদি বলা হয় নতুন সঞ্চিতি কত, তখন আমি বুঝবো এটা বলছে সমাপনী দেনাদার উপর। নতুন মানে সমাপনী দেনাদার উপর, অথবা কি বলবে ভাইয়া আর্থিক বিবরণী বলবে, অথবা আর্থিক বিবরণী বলবে। কিন্তু আমাকে যদি বলা হয় সঞ্চিতি বৃদ্ধি, সঞ্চিতির অতিরিক্ত, অথবা আয় বিবরণী সঞ্চিতিগত, তখন আমি বুঝবো সেটা মানে ধারে বিক্রয়। যখন বলবে নতুন সঞ্চিতিগত, তখন আমি বুঝবো সেটা মানে সমাপনী দেনাদারকে উল্লেখ করতেছে। সেটা কাকে উল্লেখ করতেছে? সমাপনী দেনাদারকে। জাস্ট এটা মাথায় নেন আপাতত। আবার চার্ট আছে, সমাপনী দেনাদার সূত্র আছে, এরপরে ম্যাথ। আপাতত মাথায় নেন। ক্লিয়ার হয়েছে কিনা? আপাতত মাথায় নেন যে ভাইয়া ধারে বিক্রয় বললে বৃদ্ধি অতিরিক্ত আয় বিবরণী, ধারে বিক্রয় বললে বৃদ্ধি অতিরিক্ত আয় বিবরণী, নতুন বললে সমাপনী, উদ্বৃত্তপত্র বললে সমাপনী। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হয়েছে কিনা? পুরো কুরিনের ভেজালটা শেষ হয়ে যাবে, পুরো কুরিনের ভেজাল শেষ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার করেন, জাস্ট আস্তে আস্তে ধৈর্য ধরেন। ওকে, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু জাস্ট ধৈর্য ধরে, জাস্ট ঠান্ডা মাথায় এতটুকু ক্লিয়ার করেন, পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। এই পার্টটা অনেক হার্ড লাগবে না, কোনো প্রকার হার্ড লাগবে না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। পুরো ব্যাপার আগে কুরিন কিরকম শিখছেন না শিখছেন আমি জানি না, কিন্তু একটু ধৈর্য ধরে শিখেন, পুরোটা আমি ক্লিয়ার করে দিব। পুরোটা একটু ধৈর্য ধরে শিখেন, আমি ক্লিয়ার করে দিব, পুরো দায়িত্ব আমার। ওকে, এখন একটা কি করেন ভাইয়া, এখন একটা চার্ট লিখবেন। এখন একটা কি করেন ভাইয়া, এখন একটা চার্ট লিখবেন। একটু চার্টটা সবাই আমার সাথে লিখে ফেলেন। এখন কি করবেন ভাইয়া, কুরিন হিসাব। এখন কি হিসাব ভাইয়া? কুরিন সঞ্চিতি হিসাব। এখন একটা চার্ট লিখবেন, কুরিন সঞ্চিতি হিসাব। প্রত্যেকে এখন কি করবেন, একটা চার্ট লিখবেন। প্রত্যেকে কি করবেন, একটা চার্ট লিখবেন। আমি চার্টটা ভালো করে বুঝাই দিব, আমি চার্টটা ভালো করে বুঝাই দিব। ওকে, চার্টের একটা হচ্ছে ভাই ডেবিট পাস, একটা হচ্ছে ডেবিট পাস, আর একটা হচ্ছে ক্রেডিট পাস। একটা হচ্ছে ডেবিট পাস, আর একটা হচ্ছে ক্রেডিট পাস। নাম্বার 1 ভাই, ডেবিট পাসে কি কি বসে? আগে মানগুলো বসান, মান না, আগে কি কি বসবে সেটা একটু বসান। ভাই ডেবিট পাসে কি বসে ভাইয়া? ডেবিট পাসে ভাইয়া কুরিন বসবে। ডেবিট পাসে কি বসবে ভাইয়া? ডেবিট পাসে কুরিন, নতুন প্লাস পুরাতন। ডেবিট পাসে কি বসবে ভাইয়া? ডেবিট পাসে কুরিন বসবে। আর একটা কি বসবে ভাইয়া? নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি। ডেবিট পাসে কুরিন, আরেকটা কি বসবে ভাইয়া? নতুন কুরিন সঞ্চিতি। ভাই ক্রেডিট পাসে কি বসবে ভাইয়া? ক্রেডিট পাস হচ্ছে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, অথবা পুরাতন সঞ্চিতি। প্রারম্ভিক কুরিন সঞ্চিতি অথবা পুরাতন সঞ্চিতি। এরপরে কি বলছে ভাইয়া? কুরিন পুনরুদ্ধার। কুরিন পুনরুদ্ধার। একটু লেখেন, একটু লেখেন, একটু পরে পুরোটা ক্লিয়ার করে দিব। আলহামদুলিল্লাহ আমার কাছে ইজি মনে হয়। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, পরিসন্ধি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। এতটুকু একটু লেখা শেষ করেন। লেখা শেষ হলে আমাকে জানাবেন প্রত্যেকে, একটু কষ্ট করে এতটুকু লেখা শেষ করেন, দেন লেখা শেষ হলে আমাকে জানান যে ভাই লেখা শেষ। এটা কি বলছি? এটা হচ্ছে প্রারম্ভিক, আলোর জন্য হয়তো দেখা যাবে না। প্রারম্ভিক কুরিন সঞ্চিতি অথবা পুরাতন কুরিন সঞ্চিতি। প্রারম্ভিক কুরিন সঞ্চিতি অথবা পুরাতন কুরিন সঞ্চিতি। এই দিয়ে কি বলছে ভাইয়া? কুরিন। ভাইয়া কুরিন অথবা নতুন অথবা পুরাতন, যে কোনো কুরিন হইতে পারে।
কুঋণ হইতে পারে, অথবা প্রশ্নে বলতে পারে কি ভাইয়া, প্রশ্নে বলতে পারে অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তার মানে কুঋণ অথবা অনাদায়ী পাওনা, কুঋণ অথবা অনাদায়ী পাওনা, অথবা বলতে পারে দেনাদার থেকে পাওয়া যাবে না, দেনাদার থেকে কি পাওয়া যাবে না, দেনাদার থেকে পাওয়া যাবে না। একই কথা, একই কথা। এতটুকু লেখা শেষ? ওকে, হইছে। ওকে, এতটুকু লেখা শেষ। এখন ভাই এই চার্টের মানে কি, এই চার্টের মানে কি? এই চার্ট থেকে আমাকে প্রশ্ন করা হয়, এই চার্ট থেকে মূলত আমাকে প্রশ্ন করা হয়, আমাকে বলা হয় নতুন সঞ্চিতি কত, আমাকে বলা হয় কুঋণ পুনরুদ্ধার কত হবে, অথবা কুঋণ যদি বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন একটু আগে কি শিখেছি ভাইয়া, একটু আগে কি শিখেছি ভাইয়া, নতুন সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতি কার উপর, কার উপর? সমাপনী দেনাদার উপর। নতুন সঞ্চিতি কার উপর? সমাপনী দেনাদারের উপর। সমাপনী দেনাদারের উপর নতুন কুঋণ সঞ্চিতি বের করো। বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কার উপর বলছি? ধারে বিক্রয়ের উপর বলছি। কার উপর? ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের উপর কি করা হয়? বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ বের করা হয়। কার উপর? ধারে বিক্রয়ের উপর। এখন এখন আপনাকে প্রশ্নে জিজ্ঞেস করছে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত। কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অথবা অতিরিক্তের পরিমাণ কত টাকা হবে, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে ধারে বিক্রয় দেয়া নেই। ভালোভাবে ক্লিয়ার করেন। প্রশ্নে বলছে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত, প্রশ্নের মধ্যে ধারে বিক্রয় দেয়া নেই। তখন ভাইয়া কি করব? তখন কি করব? তখন আপনাকে এই চার্ট অনুযায়ী মানগুলো বসাইতে হবে। বিভিন্ন মান বসানোর পরে আপনি এখানে যে পার্থক্যটা পাবেন, এখানে যে পার্থক্যটা পাবেন সেই পার্থক্যের নাম কি ভাইয়া? সেই পার্থক্যের নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। আপনাকে বলছে নতুন সঞ্চিতি বের করো। কি বের করতে বলছে? নতুন সঞ্চিতি বের করো, কিন্তু প্রশ্নের মধ্যে সমাপনী দেনাদার বের করার কোনো অপশন নাই। প্রশ্নের মধ্যে সমাপনী দেনাদার বের করার কোনো অপশন নাই। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই চার্ট এটা ফলো করতে হবে। ডেবিট পাশের টাকা ডেবিট পাশে বসাও, ক্রেডিট পাশের টাকা ক্রেডিট পাশে বসাও। দেন আপনাকে কি করতে হবে? জের গুলো বসাতে হবে। জের বসানোর ফলে এখানে যে পার্থক্যটা পাবেন, এখানে যে পার্থক্যটা পাবেন সেই পার্থক্যের নাম হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। তার মানে ভাইয়া চার্টটা করলাম কেন ভাইয়া? চার্টটা করলাম আমার যখন প্রশ্নের মধ্যে সমাপনী দেনাদার দেওয়া থাকবে না, প্রশ্নের মধ্যে ধারে বিক্রয় দেওয়া থাকবে না, তখন আমার কি করতে হবে ভাইয়া? চার্ট অনুযায়ী মানগুলো বসাইতে হবে। দেন আমরা যে পার্থক্যটা পাবো সেই পার্থক্যটা বসাইলে আমরা সেই উত্তর অনুযায়ী কি করব? মানটা পেয়ে যাব। সেই উত্তর অনুযায়ী কি পাবো ভাইয়া? মানটা পেয়ে যাব। বলেন এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন কিনা? আমরা আস্তে আস্তে একেবারে রিল্যাক্সে সমাধান করেন, প্যারা নাই, সময় আছে। জাস্ট ঠান্ডা মাথায় ক্লিয়ার করেন। এই চার্টের কাজ কি ভাইয়া? আমার যখন প্রশ্নের মধ্যে যথাযথ মান দেয়া থাকবে না, তখন আমি এই চার্টটা ফলো করে পার্থক্যের ব্যবধানটা আমি অ্যান্সার করব। পার্থক্যের ব্যবধানটা কি করব ভাইয়া? আমি অ্যান্সার করব। এতটুকু বুঝতে পারছেন কিনা? ভালোভাবে ক্লিয়ার করেন। ওকে, জি জি, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ভালো করে ক্লিয়ার। এখন আসেন আমি যদি একেবারে সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝাই, আমি যদি সংক্ষিপ্তভাবে বুঝাই, আমি আপনাকে বললাম প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি কত? কুঋণ সঞ্চিতি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। ধারে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি 1000 টাকা, ধারে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। ধারে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে আর কি কি দেওয়া যায়? আচ্ছা, কুঋণ, কুঋণ হচ্ছে 20,000 টাকা। কুঋণ হচ্ছে 20,000 টাকা। কুঋণ হচ্ছে 20,000 টাকা। দেন হচ্ছে আপনার ধারে বিক্রয়ের উপর সঞ্চিতি। ধারে বিক্রয়ের উপর 5% সঞ্চিতি। 5% কি সঞ্চিতি ভাইয়া? ধারে 5% কুঋণ সঞ্চিতি। 5% কুঋণ সঞ্চিতি। এখন আপনাকে প্রশ্নে বলছে নতুন সঞ্চিতি কত? নতুন সঞ্চিতি কত? দেখি অ্যান্সার করেন তো ভাইয়া, একটু অ্যান্সার করেন তো। আপনাকে প্রশ্নে বলছে নতুন সঞ্চিতি কত টাকা। এই চার্টটা একটু ফলো করেন।
এই চার্টটা একটু ফলো করে আমাকে একটু মানটা বের করে দেন। নতুন সঞ্চিতি কত টাকা, আমাকে একটু চার্টটা ফলো করে মানটা বসা দেন। আচ্ছা হাইবা বলছে 4000 টাকা। ওকে দেখা যাক, দেখা যাক কত টাকা হয়, কত টাকা হয়। 1000 ধারে বিক্রয় 1 লক্ষ, কুরিন সঞ্চিতি হচ্ছে কত ভাইয়া 20,000 টাকা, ধার বিক্রয় 5% সঞ্চিতি, তাহলে নতুন সঞ্চিতি কত, নতুন সঞ্চিতি কত টাকা, রাবেয়া বলছে 14,000 টাকা। ওকে দেখা যাক, দেখা যাক। আমার কি করতে বলছি, আমি বলছি পার্থক্যটা, পার্থক্যটা। রিপন রয় বলছে 14,000 টাকা। ওকে রিপন রয় বলছে 14,000 টাকা। ওকে দেখা যাক এখন কি হয়, এখন কি হয়, আমরা একটু মিলাবো, আমরা একটু মিলাবো, আমরা একটু আমাদের মান অনুযায়ী একটু মিলিয়ে দেখবো। বাকিদের অ্যান্সার কোথায়, বাকিরা দ্রুত অ্যান্সার করে, বাকিরা দ্রুত অ্যান্সার করে। ওকে মিতি বলছে 14,000 টাকা। ওকে খায়রুল বাসার বলছে 14,000 টাকা। তার মানে ভাইয়া কি করলাম ভাইয়া, কুরিন, ভাইয়া কুরিন 20,000 টাকা। আমরা ভাইয়া আমাকে শিখাইছে কুরিন ডেবিট পাশে বসবে, ডেবিট পাশে বসালাম ভাইয়া 20,000 টাকা। এরপরে কি বলছে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, ভাই প্রারম্ভিক সঞ্চিতি অথবা পুরাতন কুরিন সঞ্চিতি একই কথা। ভাই ক্রেডিট পাশে 1,000 টাকা, ক্রেডিট পাশে 1,000 টাকা বসালাম। এখন ভাইয়া ধারে বিক্রয় 5%, ধারে বিক্রয় 5%। এখন ভাইয়া একটা জিনিস শিখাইছে, একটা জিনিস শিখাইছে, ধারে বিক্রয়ের পর যে সঞ্চিতি করবা তার নাম কি ভাইয়া বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ। একটু আগে শিখাইছি ধারে বিক্রয়ের পর যে সঞ্চিতি সেটা হচ্ছে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। আমার ভাইয়া বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত টাকা, বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত টাকা ভাইয়া, বৃদ্ধি অতিরিক্তের পরিমাণ হচ্ছে ধার বিক্রয় 1 লক্ষ, 5% হলে কত টাকা ভাইয়া 5,000 টাকা, 5,000 টাকা। ভাইয়া আর কোনো আইটেম আছে, আর কোনো আইটেম আছে, আর তো কোনো আইটেম নাই। তার মানে ভাইয়া 20,000 টাকা বসাইলাম, 20,000 টাকা বসাইলাম। এখন এই যে পার্থক্য, আচ্ছা এটা কোথায় আসবে, আচ্ছা প্রশ্নে 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 তো একটু বলেছে, আচ্ছা এক নাই। আচ্ছা এখানে আমরা কি করছি, আচ্ছা প্রশ্নে হয়তো হয়তো সামান্য ভুল হয়ে গেছে। 3,900 নতুন সঞ্চিতি, নতুন, আচ্ছা প্রশ্নে একটু ভুল হয়েছে, প্রশ্নে একটু ভুল হয়েছে। আমাদের আমাদের এখানে কি হয়ে গেছে, আমাদের এখানে টাকাটা বেশি, আমাদের টাকাটা বসবে কোথায়, টাকাটা বসবে এখানে, টাকাটা বসবে এখানে। নতুন সঞ্চিতি, নতুন সঞ্চিতি বের করার এখানে কি করা যাবে না ভাইয়া, নতুন সঞ্চিতি বের করার অপশনটা নাই। আচ্ছা প্রশ্নে একটু বলেছে, এটা কি হবে ভাইয়া, এটা হবে কুরিন পুনরুদ্ধারের টাকাটা, কুরিন পুনরুদ্ধার। কারণ আমার কোন পাস বেশি ভাইয়া, আমার ডেবিট পাস বেশি, আমার ডেবিট পাস বেশি। আমার কোন পাস বেশি, আমার ডেবিট পাস সে টাকা বেশি, কিন্তু তার মানে আমার ক্রেডিট পাসের যে টাকাটা শর্ট সেটা হচ্ছে কুরিন পুনরুদ্ধারের টাকা হবে। আচ্ছা মিলতেছে না আমার, ঠিক আছে আমি খেয়াল করি না, আমার প্রশ্নের মধ্যে ভুল। বাকিরা 14,000 টাকা বের করছেন ঠিক আছে, 14,000 টাকা বের করছেন ঠিক আছে, কিন্তু এটা নতুন সঞ্চিতি বের করার অপশন নাই। এটা হবে কি ভাই, এটা হচ্ছে পুনরুদ্ধার। কারণ আমার ডেবিট পাস বেশি, ডেবিট পাস বেশি। তার মানে আমার এখানে যদি ডেবিট পাসটা আর একটু কম হইতো, আমি যদি বলতাম 2,000 টাকা, আমি যদি বলতাম 2,000 টাকা, 2,000 টাকা হলে তখন আমার এখানে অ্যান্সার মিলতো, 2,000 টাকা হলে তখন আমার অ্যান্সার মিলতো কত ভাইয়া, তখন আমার অ্যান্সার মিলতো 4,000 টাকা। বুঝতে পারছেন, বুঝতে পারছেন কি না, আমি এখানে কুরিনটা একটু বেশি ধরে ফেলছি, যার কারণে আমার মিলে নাই। এখন কুরিনটা যদি আমার 20,000 টাকা হয়, পার্থক্যটা হবে কুরিন পুনরুদ্ধার, পার্থক্যটা হবে কুরিন পুনরুদ্ধার। কুরিন যদি আমার 2,000 টাকা হয়, তার মানে আমার পার্থক্য যে 4,000 টাকা সেটা হবে আমার নতুন, সেটা হবে আমার নতুন। বুঝতে পারছেন, এখন ক্লিয়ার। আপনারা খেয়াল, টাকা বের করছেন ঠিক আছে, টাকা 14,000 টাকা ঠিক আছে, কিন্তু ভাই ডেবিট ক্রেডিট পাশে যে পার্থক্যের ব্যবধান, পার্থক্যের ব্যবধান বসে ভাই ক্রেডিট পাশে। এখন ক্রেডিট পাশের কোন আইটেম ভাইয়া, পুনরুদ্ধারের আইটেম। আর যদি আমরা কত টাকা ধরি ভাইয়া, আর যদি আমরা 2,000 টাকা ধরি, আর 2,000 টাকা ধরে তাহলে ভাইয়া আমার 4,000 টাকা কি ভাইয়া, 4,000 টাকা হচ্ছে আমার সঞ্চিতি। 2,000 টাকা দেখছি প্রথমে, আচ্ছা হাই বা 2,000 টাকা দেখছে, সেজন্য তার 4,000 টাকা মিলছে। বলেন বুঝতে পারছেন, 20,000 টাকা না ধরে 2,000 ধরছে। আর যারা 2,000 টাকা ধরছে,
যারা 2000 টাকা ধরছে তারা নতুন সঞ্চিতি পাইছে 4000 টাকা, আর যারা 20,000 টাকা ধরছে তারা পুনরুদ্ধার পাইছে 14,000 টাকা। দুইটা ব্যাপারই একই। আমি বুঝি নাই ভাইয়া, ভালো করে ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। আচ্ছা, প্রথমত কুরিন আমি ধরলাম, ধরেন 2000 টাকা। কুরিন ভাইয়া ডেবিট পাশে 2000 টাকা বসাইছে, কুরিন ডেবিট পাশে 2000 টাকা বসাইছে। এখন ভাইয়া আমাদের কি আছে ভাইয়া, প্রারম্ভিক কুরিন সঞ্চিতি আছে কত ভাইয়া, 1000 টাকা। 1000 টাকা ক্রেডিট পাশে বসাইলাম। এখন ভাইয়া ধারে বিক্রয়ের উপর 5%। ভাইয়া ধারে বিক্রয়ের উপর যে সঞ্চিতি করা হয় তার নাম বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। ধারে বিক্রয় যে সঞ্চিতি করা হয়, ধারে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষের উপর 5% যে সঞ্চিতি করব তার নাম বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। তার মানে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত টাকা ভাইয়া, 5000 টাকা। 1 লক্ষের 5%, 1 লক্ষ হচ্ছে ধারে বিক্রয়, তার মানে 5% কত ভাইয়া, বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ। এখন দুই পাশের যোগ করলে আমার আছে 6000 টাকা, এই দিকে হবে 6000 টাকা। এখন আমাদেরকে বলছে নতুন সঞ্চিতি কত, তার মানে নতুন সঞ্চিতি এই যে 4000 টাকার ব্যবধান, এইটার নাম হচ্ছে নতুন সঞ্চিতি। আর যদি আমি 20,000 টাকা দ্বারা করি তাহলে এই যে 14,000 টাকার ব্যবধান, এটার নাম হচ্ছে পুনরুদ্ধার। তাহলে আমি দুইটা ব্যাপার ভুল করছি, কিন্তু ভুলের মাধ্যমে আমরা মোটামুটি দুইটা ব্যাপার ক্লিয়ার করতে পারছি। বুঝতে পারছেন কিনা? তার মানে আমি আবারও বুঝাচ্ছি, আমার যখন প্রশ্নের মধ্যে নতুন সঞ্চিতি বের করার কোনো অপশন নেই, আমি তখন চার্ট ফলো করব। আমি তখন কি করব ভাইয়া, আমি তখন চার্ট ফলো করব। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন কিনা? এখন আরেকটা বিষয় ক্লিয়ার করেন, এই যে ভাইয়া আমাদের বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ, ভাইয়া ধারে বিক্রয় দিয়ে আছে, পার্সেন্টেজ দিয়ে আছে, তার মানে ধারে বিক্রয়ের উপর যে পার্সেন্টেজ সেটা বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ, সরাসরি 5000 টাকা। যদি আমাকে বলতো বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ বের করো, আমাকে যদি প্রশ্নে বলতো বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ বের করো, তখন আমি কি করতাম না, আমার চার্ট করার কোনো দরকার ছিল না, আমি সরাসরি ধারে বিক্রয়ের উপর কি করে ফেলতাম, পার্সেন্টেজ করে ফেলতাম। ধারে বিক্রয়ের উপর 5% করে ফেলতাম, তাহলে আমি কি পেয়ে যেতাম, আমি আমার উত্তর পেয়ে যেতাম। কিন্তু আমাকে বলছেন নতুন সঞ্চিতি, এবং প্রশ্নের মধ্যে দেনাদার বের করার কোনো অপশন নেই, যার কারণে আমাকে কি করা লাগতেছে, চার্ট করা লাগতেছে। বলেন, আরো ম্যাথ সমাধান করব। আপাতত যতটুকু বুঝাইছি এটা বুঝতে পারছেন কিনা? আপাতত যা বুঝাইছি, যদি বলতো বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ তখন আমার চার্ট করার কোনো দরকার ছিল না, কিন্তু যদি আমাকে নতুন সঞ্চিতি বের করতে বলছে কিন্তু দেনাদার বের করার অপশন নাই, আমাকে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ বের করছে, ধারে বিক্রয় দেয়া নেই, তখন আমাকে চার্ট করে ম্যাথ সমাধান করতে হবে। বুঝতে পারছেন? আরো ম্যাথ করব, আপাতত প্যারা খাবার বা কিচ্ছু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন কিনা জাস্ট এতটুকু জানান যে ভাইয়া চার্ট থাকলে কি হবে, চার্ট না থাকলে কি হবে। মান বের করতে পারলে সরাসরি তাহলে চার্টের দরকার নাই, আর যদি মান না বের করতে পারি তাহলে আমরা চার্টকে ফলো করবো। আরো ম্যাথ সমাধান করে আমি আরো ভালোভাবে ক্লিয়ার করাচ্ছি, একটু ধৈর্য ধরেন। যার যতটুকু বুঝাই এটা একটু মাথায় নেন আপাতত। আচ্ছা, একটু আগে যে বললাম ভাইয়া সমাপনী দেনাদার উপর কি করতে হবে ভাইয়া, সমাপনী দেনাদার উপর সঞ্চিতি বের করা হয়, সমাপনী দেনাদার। এখন ভাইয়া সমাপনী দেনাদার বের করার সূত্র কি, সমাপনী দেনাদার কিভাবে বের করব, প্রশ্ন জিজ্ঞেস করা হয় সমাপনী দেনাদার কত। এখন ভাই সমাপনী দেনাদারের সূত্র কি? আচ্ছা জি, ওকে, আসেন ভাইয়া সমাপনী দেনাদার কিভাবে বের করব ভাইয়া, একটু সূত্রটা লিখবেন। সমাপনী দেনাদার কিভাবে বের করব, প্রারম্ভিক দেনাদার যোগ ধারে বিক্রয় মাইনাস নগদ আদায় মাইনাস কুরিন মাইনাস বাগটা মাইনাস নতুন কুরিন সঞ্চিতি।
তাহলে আমরা কি পাবো? সমাপনীর দেনাদার পাবো। তাহলে আমরা কি পাবো ভাইয়া? সমাপনীর দেনাদার পাবো। একটু সূত্রটা লিখবেন, প্রশ্নে জিজ্ঞেস করা হয় সমাপনী দেনাদার কত? প্রারম্ভিক দেনাদার যোগ ধারে বিক্রয় মাইনাস নগদ আদায় মাইনাস কুরিন মাইনাস বাট্টা মাইনাস নতুন কুরিন সঞ্চিতি মাইনাস নতুন কুরিন সঞ্চিতি। তাহলে আমরা কি পাবো? সমাপনী দেনাদার পাবো। সমাপনী দেনাদার পাবো। এখন আরেকটা বলা হয় প্রারম্ভিক দেনাদার কত? প্রারম্ভিক দেনাদার কত? মাথায় রাখবেন, যখন প্রারম্ভিক বের করতে বলবে তখন এই কাজটা করবেন উল্টো, উল্টো ভাবে কাজ করবেন। শুরু করবেন কাকে দিয়ে? প্রারম্ভিক দেনাদার বললে শুরু করবেন সমাপনী দেনাদারকে দিয়ে। সমাপনী দেনাদারকে দিয়ে কি করবেন? কাজ শুরু করবেন। কাজ শুরু হবে কাকে দিয়ে? সমাপনী দেনাদারকে দিয়ে। যেহেতু প্রারম্ভিক বের করতে বলছে, শেষেরটা দেয়া আছে, তার মানে শেষের থেকে শুরুতে যাব উল্টো ভাবে। যেটা যোগ হওয়ার কথা সেটা বিয়োগ, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা যোগ। তার মানে এইগুলো সবগুলো কি হবে? এই সবগুলো হবে যোগ, আর এই উপরের দুইটা কি হবে ভাইয়া? এই উপরের দুইটা হবে বিয়োগ। বুঝতে পারছেন ভাইয়া? যখন আপনাকে কি করতে হবে? আপনাকে প্রারম্ভিক দেনাদার বের করতে বলবে, তখন আপনি কি করবেন? যেগুলো যোগ করার কথা সেগুলো করবেন বিয়োগ, যেগুলো বিয়োগ করার কথা সেগুলো করবেন যোগ। উল্টো কাজ করবেন। যেহেতু সমাপনী দেনাদার বের করার প্রসেসটা হচ্ছে সোজা, প্রারম্ভিক বের করার কাজ হচ্ছে উল্টো। তার মানে সমাপনী বললে সরাসরি নামবো, প্রারম্ভিক বললে উল্টো ভাবে যাব, যোগেরটা বিয়োগ, বিয়োগেরটা যোগ। বুঝছেন কি কাজ ভাইয়া? কি কাজ? প্রারম্ভিক বের করতে বলে উল্টো কাজ। প্রারম্ভিক বের করতে বলে কি হবে ভাইয়া? উল্টো কাজ করতে হবে। প্রারম্ভিক বের করতে বলে উল্টো কাজ করতে হবে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে বুঝানোর কাজ শেষ। বাকি যা বুঝানো সব আমরা এখন ম্যাথে বুঝবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এখন বাকি যা বোঝার কিসের উপর বুঝবেন? বাকি যা বোঝার সরাসরি ম্যাথের মাধ্যমে বুঝবেন। আমার যা বোঝানোর টপিক অনুযায়ী যতটুকু বোঝানোর ততটুকু শেষ, এখন সম্পূর্ণ হবে ম্যাথের উপর। ওকে, বিক্রয় 1,30,000, বিক্রয় 1,30,000, নগদ গ্রহণ হয়েছে 50, বাট্টা 2,000, কুরিন 5,000, সমাপনী দেনাদার 80,000 টাকা হলে প্রারম্ভিক দেনা কত? দেখি অ্যান্সার করেন। প্রারম্ভিক দেনাদার বের করতে বলছে, অ্যান্সার করেন। এখন যা হবে সব ম্যাথের মধ্যে হবে। এখন যা সম্পূর্ণ আমরা ম্যাথের মাধ্যমে সমাধান করব। বিক্রয় 1,30,000 টাকা। ভাই বিক্রয়টা কোন বিক্রয়? ধারে বিক্রয়। বিক্রয়টা কোন বিক্রয় ভাইয়া? বিক্রয়টা হচ্ছে ধারে বিক্রয়। বিক্রয়টা কোন বিক্রয়? ধারে বিক্রয়। 1,30,000 টাকা। ভাই নগদ গ্রহণ 50,000 টাকা, বাট্টা দিছি 2,000 টাকা, কুরিন 5,000 টাকা, সমাপনী দেনাদার যদি 80,000 টাকা হয়, প্রারম্ভিক দেনাদার কত? প্রারম্ভিক দেনাদার কত? প্রারম্ভিক দেনাদার কত? দেরি করেন। প্রারম্ভিক দেনাদার টাকা কত হাজার টাকা হবে? কত টাকা? কত টাকা? কত টাকা? কত টাকা বলছেন? 7,000, 7,000, 7,000 টাকা, 7,000 টাকা বলছেন। বাকিরা বাকিরা বলেন, বাকিরা দ্রুত বলেন, কত টাকা হবে? কত টাকা হবে?
কত টাকা ভাইয়া? 7,000 টাকা। আচ্ছা, সবার অ্যান্সার কত আসছে ভাইয়া? 7,000 টাকা আসছে। তার মানে ভাইয়া প্রারম্ভিক দেনাদার বের করতে বলছে। ভাই প্রারম্ভিক দেনাদার কাজ হচ্ছে ভাইয়া উল্টো, প্রারম্ভিক দেনাদার কাজ হচ্ছে উল্টো। তার মানে সমাপনী দেনাদার দিয়ে আছে কত ভাইয়া? সমাপনী দেনাদার দিয়ে আছে, সমাপনী দেনাদার দিয়ে আছে ভাইয়া 80,000 টাকা, 80,000 টাকা ভাইয়া নগদ। এরপরে কি আছে ভাইয়া? কুরিন আছে, বিয়োগ করার কথা, কুরিন আমরা করব যোগ, কুরিন আমরা করব যোগ, বারটা বিয়োগ করার কথা, বারটা করব যোগ ভাইয়া, নগদ আদায় বিয়োগ করার কথা, নগদ আদায় করব যোগ। তো যোগ করলে আমার অ্যান্সার এখানে আসবে কত? এখানে আসবে কত? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 7, 80, 50, 80, 50 কত? 80, 50 হচ্ছে 1,30,000, 1,30,000 আর এখানে কত? 1,37,000 টাকা, 1,37,000 টাকা। আর এখানে হচ্ছে ভাইয়া বিক্রয় হচ্ছে 1,30,000 টাকা, 1,00,000। তাহলে বাকি আমাদের 7,000 টাকা। এই 7,000 নাম কি ভাইয়া? 7,000 নাম হচ্ছে আমার, 7,000 নাম হচ্ছে আমার প্রারম্ভিক দেনাদার। 7,000 টাকা, 7,000 টাকা। ওকে, ডান ডান। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, কুরিন 20,000, দেখি পরেরটা করেন, পরেরটা করেন, পরেরটা করে দেন, পরেরটা করে দেন। প্রারম্ভিক দেনাদার 2,50,000 টাকা। কুরিন সঞ্চিতির জেড ছিল 10,000 টাকা, সারা বছর ধারে বিক্রয়, সারা বছর ধারে বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, নগদ আদায় 4,30,000 টাকা, কুরিন 20,000 টাকা। নতুন কুরিন সঞ্চিতি, নতুন সঞ্চিতি যদি 5,000 টাকা হয়, নতুন সঞ্চিতির টাকা কত হবে? নতুন সঞ্চিতি যদি 5,000 টাকা হয়, সঞ্চিতির টাকা কত টাকা হবে? দেখি বলেন। নতুন কুরিন সঞ্চিতি যদি 5,000 টাকা হয়, সঞ্চিতির টাকাটা কত হবে? প্রারম্ভিক দেনাদার 2,50,000, কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা, সারা বছর ধার বিক্রয় 5 লক্ষ টাকা, নগদ আদায় 4,30,000। কুরিন যদি আপনার 20,000 টাকা হয়, তাহলে নতুন কুরিন সঞ্চিতি যদি 5% হয়, তাহলে সেই সঞ্চিতির মান কত? সেই সঞ্চিতির মান কত টাকা হবে? সেই সঞ্চিতির মান কত টাকা হবে? আচ্ছা, রিপন রয় 15,000 টাকা। ওকে, দেখা যাক, দেখা যাক কত টাকা হয়। কত টাকা বলছেন ভাইয়া? কত টাকা? দুইজনে 14,500, 15,000। বাকিদের উত্তর কোথায়? বাকিদের উত্তর কোথায়? প্রারম্ভিক দেনাদার 2,50,000, কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা, সারা বছর ধারে বিক্রয় করছে 5 লক্ষ টাকা, নগদ আদায় 4,30,000। কুরিন হচ্ছে 20,000। তার মানে নতুন কুরিন সঞ্চিতি 5% হলে নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি কত টাকা? এখন ভাইয়া নতুন সঞ্চিতি মানে কি? নতুন সঞ্চিতি মানে কি? নতুন সঞ্চিতি 15,000 টাকা। ওকে, 15,000 টাকা। ভাইয়া নতুন সঞ্চিতি কার উপর ধরে? একটু আগে শিখাইছি, বলেন তো ভাইয়া নতুন সঞ্চিতি কার উপর ধরে? যারা অ্যান্সার করছেন দেখি ভাইয়া, বলেন তো ভাইয়া নতুন সঞ্চিতি কার উপর ধরা হয়? একটু আগে শিখানো হয়েছে নতুন সঞ্চিতি কার উপর ধরা হয়। 3,250 রাবিয়া। ওকে, দেখেন একটু ক্লিয়ার করেন ভাইয়া, নতুন সঞ্চিতি কার উপর? নতুন সঞ্চিতি কার উপর? সমাপনী দেনাদারের উপর। নতুন সঞ্চিতি কার উপর? সমাপনী দেনাদারের উপর।
এখন ভাই সমাপনী দেনাদারের সূত্র শিখছি, আসেন আমরা একটু সমাপনী দেনাদার বের করি। সমাপনী দেনাদার বের করি ভাইয়া। 2,50,000 ছিল কি ভাইয়া প্রারম্ভিক দেনাদার। এরপর ভাই সারা বছর ধারে বিক্রয় কত টাকা ভাইয়া 5 লক্ষ টাকা। নগদ আদায় করছি ভাইয়া 4,30,000 টাকা, 4,30,000 টাকা। তাহলে বাকি আছে কত? বাকি হচ্ছে 3,20,000 টাকা। বাকি হচ্ছে ভাইয়া 3,20,000 টাকা। এর মধ্যে ভাইয়া কুরিন হয়েছে কত ভাইয়া? কুরিন হয়েছে 20,000 টাকা ভাইয়া। তার মানে সমাপনী দেনাদার কত ভাইয়া? সমাপনী দেনাদার 3 লক্ষ টাকা। সমাপনী দেনাদার কত? 3 লক্ষ টাকা ভাইয়া। কুরিন সঞ্চিতির জের ছিল ভাইয়া, কুরিন সঞ্চিতির জের ছিল মানে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি অথবা পুরাতন কুরিন সঞ্চিতি, যেটার এখানে কোনো কাজ নেই। তার মানে সমাপনী দেনাদার 3 লক্ষ টাকা। নতুন সঞ্চিতি 5%, নতুন সঞ্চিতি 5% যদি হয় তাহলে আমার নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি 15,000 টাকা। সমাপনী দেনাদার উপর সমাপনী দেনাদার ঠিক আছে, সবাই বলছেন সমাপনী দেনাদারের উপর নতুন সঞ্চিতি ধরা হয়। তার মানে আমার সমাপনী দেনাদার কত আসছে? 3 লক্ষ আসছে। 3 লক্ষের উপর 5% করলে 15,000 টাকায় হচ্ছে আমার নতুন সঞ্চিতি। বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন, সবাই বুঝতে পারছেন? প্রত্যেকে ভাইয়া ভালো করে ম্যাথগুলো ক্লিয়ার করবেন। ভাইয়া প্রশ্নে বলছে নতুন সঞ্চিতি, ভাইয়া শিখাইছে নতুন সঞ্চিতি বের করতে সমাপনী দেনাদার উপর। যদি সমাপনী দেনাদার প্রশ্নে বের করা যায় তাহলে সমাপনী দেনাদার উপর, যদি বের না করা যায় তাহলে চার্ট ফলো করতে হবে। কিন্তু আমি প্রশ্নে দেখলাম সমাপনী দেনাদার বের করা যাচ্ছে। বের করলে সমাপনী দেনাদার 3 লক্ষ টাকা, তার মানে 5% করলে 15,000 টাকা। বুঝছেন? ক্লিয়ার না করে যাওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা বলেন? ভালো করে ক্লিয়ার করেন। নগদ আদায় বিয়োগ হলো কেন? নগদ আদায় দেনাদার মানে কি ভাইয়া? দেনাদার মানে যার কাছ থেকে টাকা পাবেন। দেনাদার মানে যার কাছ থেকে টাকা পাবেন। সে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে আপনি তার কাছ থেকে আগে যে টাকাটা পেতেন 100 টাকা পেতেন, সে 50 টাকা দিয়ে দিছে, তার মানে 50 টাকা পাওয়া যাবে না। 50 টাকা পেয়ে গেছেন, তার মানে সেটা 100 টাকা থেকে অবশ্যই মাইনাস চলে যাবে। যে টাকাটা পাওয়ার কথা ছিল সে যদি কিছু অংশ দিয়ে দেয় তাহলে তো আমার দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদারের পরিমাণ কমে গেলে বিয়োগ করতে হয়। আচ্ছা, ওই 1,000 টাকা বাদ যাবে না কেন? এই 1,000 টাকা তো আমার সূত্রের মধ্যে ছিল না, এটা হচ্ছে পুরাতন সঞ্চিতি। পুরাতন মানে কি ভাইয়া? আপনাকে যদি বলা হয় এটা 2002 সালের 2002 সালের নতুন সঞ্চিতি কত, এখন এটা হচ্ছে আপনার 2001 সালের নতুন সঞ্চিতি। এখন 2001 সালের নতুন সঞ্চিতি মানে কি? একটু আগে কি পড়াইছি, সঞ্চিতি মানে কি করা? বরাদ্দ করা, হিসাব বরাদ্দ করা। এখন আপনি হিসাব তৈরি করছেন, এটা আপনি দেনাদার থেকে কেন বিয়োগ করবেন? দেনাদার থেকে বিয়োগ যায় নতুন সঞ্চিতি, পুরাতন সঞ্চিতি বিয়োগ যায় না। আপনারা সূত্র লিখে দিছি, সূত্রটা দেখেন না। সূত্রের মতো আমি বলি নাই পুরাতন সঞ্চিতি বাদ যাবে, আমি তো আবার এটা বলছি যে আমার নগদ আদায় হলে সেটাও বাদ যাবে। সূত্রটা কেন লেখাইছে? আপনারা যদি সূত্র লেখানোর পর আবার আসি প্রশ্নগুলো করেন এটা কেন বাদ দি নাই, এটা কেন বাদ দিছি, সূত্রে কি লেখাইছিলাম সূত্রটা পড়েন। যদি সূত্র ক্লিয়ার না করেন, কেন বলছি সূত্রগুলো লেখেন। না লেখার পরে ম্যাথে আসার পরে ম্যাথ দেখবেন মাথা ঘুরাবে। সূত্র লেখেন না কেন বলেন? বুঝতে পারছেন কিনা? এই ম্যাথ এটা ক্লিয়ার ভাইয়া? যদি এই ম্যাথ এটা ক্লিয়ার হয়, আমি আপনাকে বললাম বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত? দেখি বলেন। সেম প্রশ্ন আপনাকে বলা হয়েছে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত। প্রারম্ভিক দেনাদার 2,50,000। কুরিন সঞ্চিতির জের ছিল কত? কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা। কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা।
সারা বছর ধারে বিক্রয় 5 লক্ষ, নগদ আদায় 4,30,000। তারপরে কি বলছে ভাইয়া, তারপর আপনাকে বলছে কুরিন, কুরিন হচ্ছে 20,000 টাকা, নতুন 5% সঞ্চিতি। আপনাকে বলছে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত, দেখি করে দেন। রিপন রয় 5,000 টাকা বলছে, ওকে দেখা যাক, দেখি বলেন ভাইয়া বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত টাকা হবে, বৃদ্ধি আর অতিরিক্ত পরিমাণ কত টাকা হবে। উল্টা পাল্টা করবেন না, শিখাচ্ছি শিখার মতো শিখেন, না শিখতে পারলে, যদি মনে করেন শিখার ইচ্ছা নেই তাহলে চলে যান, শিখার যদি ইচ্ছা না থাকে তাহলে চলে যান। যদি সূত্র মনে করেন এমনি পড়াচ্ছে, সূত্র লিখবেন না, না লিখবেন সেটা আপনার ইচ্ছা, তাহলে আপনি চলে যান, ক্লাস করার দরকার নাই। কিন্তু যদি ক্লাসটা করেন, প্রপারলি করেন, সূত্র যেটা লেখাচ্ছি সেটা ভালো করে লেখেন, ম্যাথ যেটা বুঝছি সেটা ভালো করে বুঝেন। ক্লাস করতে আসছেন, ক্লাসটা দেখতেছেন, সূত্র লিখতে বলছেন, সূত্রটা লেখেন নাই, এখন ম্যাথ করতে আসছেন, মাথা ঘুরাবে, এটা আপনার দোষ, সেটা আমার দোষ না। বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ কত, বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত, ওকে, না পারলে কিছু করো নেই। বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কত টাকা হবে। এখন ভাইয়া বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ বের করার জন্য একটা প্রসেস হচ্ছে ভাইয়া, ধারে বিক্রয়ের উপর কি করো, পার্সেন্টেজ করো। এখন ভাইয়া ধারে বিক্রয় প্রশ্নে দেয়া নেই, ধারে বিক্রয় কি আছে, ধারে বিক্রয় প্রশ্নে দেয়া আছে, আছে নাকি, হ্যাঁ ধারে বিক্রয় প্রশ্নে দেয়া আছে, ধারে বিক্রয় প্রশ্নে দেয়া আছে। কিন্তু কিন্তু আমার সঞ্চিতি হচ্ছে নতুন সঞ্চিতি 5%। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই তো 5,000 টাকা যারা বলছেন, নিজের গালে একটা নিজে থাপ্পড় মেরে দেন। 5,000 টাকা যারা বলছেন না, 5,000 টাকা যারা বলছেন না, নিজের গালে নিজে একটা ঠাস করে একটা থাপ্পড় মেরে দেন। আপনাকে বলতে পারেন নতুন সঞ্চিতি 5%, নতুন সঞ্চিতি 5%। আপনি ধারে বিক্রয়ের উপর কোন দুঃখে করতে যাচ্ছেন, আপনি 5 লাখ টাকার উপর কেন 5% করতে যাচ্ছেন। ধারে বিক্রয় অথবা বৃদ্ধির পরিমাণ একটু ভালোভাবে খেয়াল করেন। ভাইয়া কুরিন সঞ্চিতির জেড ছিল কত, জেড ছিল 10,000, ভাইয়া কুরিন 20,000, কুরিন 20,000, ভাইয়া 5% সঞ্চিতি 15,000 টাকা, কত ভাইয়া 35, এখানে 35, পার্থক্য কত 25। বলেন বুঝতে পারছেন কিনা। নতুন সঞ্চিতি কত বের করছে 15,000, নতুন সঞ্চিতি ডেবিট পাশে, কুরিন 20,000 ডেবিট পাশে, পুরাতন সঞ্চিতি 10,000 টাকা ক্রেডিট পাশে, পার্থক্য কত 25,000 টাকা। কাকে পড়াচ্ছি, চারটা দেখাইছি না, চারটা দেখাইছি না। 5,000 টাকা যারা বের করছেন, আচ্ছা সবাই 5,000 টাকা বের করছেন, ভাইয়া বলেন তো 5,000 টাকাটা কিসের উপর, কিসের উপর পার্সেন্টেজ করে 5,000 টাকাটা বের করছেন, আমাকে একটু বলেন তো, কিসের উপর পার্সেন্টেজ করে 5,000 টাকাটা বের করছেন, কেউ একজন, কেউ একজন দেখে আমাকে বলেন তো ভাইয়া। 20,005 টাকা করছিলাম, জেডটা নেয়নি। 50,000 টাকার 5% 50,000 টাকা হয় ভাইয়া, 50,000 টাকা 5% 50,000 টাকা, 50,000 টাকা 5%, 50,000 টাকার 5% কেন করবেন, 50,000 টাকার 5% কেন করবেন। আপনাকে কি বৃদ্ধি অতিরিক্ত পার্সেন্টেজ দিছে, আপনাকে দিছে নতুন সঞ্চিতির পার্সেন্টেজ। নতুন সঞ্চিতি মানে কি শিখাইছি, সমাপনী দেনাদারের সঞ্চিতি। এখন নতুন সঞ্চিতির পার্সেন্টেজ আমি কেন 5 লাখের উপর করব। ভালো করে আমার এখানে হয়তো টাকাটা মিলে গেছে ভাইয়া 25-25, টাকাটা মিলে গেছে 25-25, কিন্তু আমি ভুল ভাবে কেন শিখবো, আমার তো প্রসেসটা ভুল। আপনার টাকাটা মিলতে পারে কিন্তু আপনার প্রসেসটা ভুল। ভাই নতুন সঞ্চিতির পার্সেন্টেজ মানে হচ্ছে ভাই সমাপনী সঞ্চিতির পার্সেন্টেজ, কিন্তু আমাকে বলছে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ, বৃদ্ধি অতিরিক্তের পরিমাণের তো পার্সেন্টেজ দেয়া নেই, বৃদ্ধি অতিরিক্তের পরিমাণ পার্সেন্টেজ দেয়া নেই। ধারে বিক্রয় থাকলে সমস্যা কি, ধারে বিক্রয় হচ্ছে সমাপনী দেনাদারের সাথে কাজ হবে, কিন্তু এটার কাজটা তো আমি বৃদ্ধি অতিরিক্তের সাথে করতে পারবো না। এখানে যদি 5 লাখ না থেকে অন্য টাকা থাকতো তখন তো আমার এটা মিলতো না, বুঝতে পারছেন। ঘাটতি কি পরিমাণ ঘাটতি নিজেদের মধ্যে ভালো করে খেয়াল করেন, চান্স পাবেন কিভাবে এত ঘাটতি রাখলে।
এটা হচ্ছে ভাইয়া কুরিন সমিতি জের ছিল ভাইয়া, ছিল মানে পুরাতন, পুরাতন মানে ক্রেডিট পাস ভাইয়া। এখানে আবার কি বলছে ভাই, কুরিন 20,000 ডেবিট পাস ভাইয়া। নতুন সঞ্চিতি 5%, একটু আগে বের করছি, চার্টেও দেখা দিচ্ছি নতুন সঞ্চিতি 5% বসবে ভাইয়া। ফলাফল 35, ফলাফল 35, মাঝখানের পার্থক্য বৃদ্ধি অতিরিক্তের পরিমাণ 25। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা আবার সেটা বলেন না কেন? $15,000 10,000 বিয়োগ করছিলাম, কেন করছেন? আপনাকে আমি সূত্র শিখাইছি না? আপনাকে আমি তো সূত্র শিখাইছি, আপনি 15 থেকে 10 কেন বিয়োগ করে দেন? দেখি করেন এটা। নিট বিক্রয়, নিট বিক্রয় দিয়ে আছে, ধারে বিক্রয় দিয়ে আনে, নিট বিক্রয় দিয়ে আছে 8 লক্ষ টাকা, 5% কুরিন সঞ্চিতি। এখানে কিন্তু আবার ওইটার সাথে খেয়াল করবেন, ওইখানে বলছে নতুন কুরিন সঞ্চিতি, এখানে বলছে কুরিন সঞ্চিতি। নতুন ধারে কি নতুন বৃদ্ধি কিচ্ছু বলে নাই। 5% না, 1.5% কুরিন সঞ্চিতি। প্রারম্ভিক কুরিন সঞ্চিতি হচ্ছে 15,000 টাকা, কুরিন অবলোপন 4,000 টাকা, কুরিন অবলোপন 4,000 টাকা। আয় বিবরণীতে সঞ্চিতি কত? আয় বিবরণীতে সঞ্চিতি কত? আয় বিবরণীতে সঞ্চিতি কত? এক 1.5%, এটাকে আবার 5% মনে করেন, অথবা 15% মনে করিয়েন না, এটা হচ্ছে 1.5%, 1.5%, 1.5% হচ্ছে কুরিন সঞ্চিতি। আর প্রারম্ভিক কুরিন সঞ্চিতি হচ্ছে 15,000 টাকা, কুরিন অবলোপন 4,000 টাকা। আয় বিবরণীতে সঞ্চিতি কত? আয় বিবরণীতে সঞ্চিতি কত? $23,000, 23,000, 23,000, খুব ভালো। বাকিরা অ্যান্সার করেন, একটু অ্যান্সারগুলো দেখি। বাকিরা একটু অ্যান্সার করেন, অ্যান্সারগুলো একটু দেখি, অ্যান্সারগুলো একটু দেখি, অ্যান্সার কত হয়, অ্যান্সারটা একটু দেখি, বাকিদের অ্যান্সারগুলো একটু করেন।
বাকিরা তাড়াতাড়ি 2-1 জন 3 জন অ্যান্সার করছেন, বাকিদের অ্যান্সার কোথায়? এত পড়ালেখা করেন, সেকেন্ড টাইমার যারা আছেন গত 2 বছর ধরে পড়ালেখা করতেছেন, ফার্স্ট টাইমাররা 6-7 মাস ধরে পড়ালেখা করতেছেন, কি পড়ালেখা করেন? বাকিদের উত্তর কই? এতক্ষণ লাগে অ্যান্সার একটা করতে? 12,000 টাকা। আচ্ছা মৃত্যু বলছে 12,000 টাকা, বাকিরা 23,000 টাকা। এছাড়া বাকিদের অ্যান্সার কই? 12,000। বাকিদের অ্যান্সার কই? 12,000। আচ্ছা অমি বলছে 12,000 টাকা। তেইশ হাজার। ওকে, ইমন বলছে 23,000। আচ্ছা এখন আরেকটা কথার অ্যান্সার দেন। শুরুতে যে চার্ট শিখাইলাম, লেখাইলাম, জাবেদা লেখাইলাম, সূত্র লেখাইলাম, লেখাগুলো লিখছেন কিনা? কয়জনে লিখছেন এবং লিখেন নাই? ইয়েস অর নো তে আমাকে একটু জানাতো ভাইয়া। 12,000 টাকা। ওকে, 12,000 23,000, অর্ধেক অ্যান্সার পাইছে। আমাকে একটু বলেন তো ভাইয়া, জাবেদা সূত্র যা লেখাইছে একটু লিখছেন কিনা? আচ্ছা অমি লিখছে, বাকিরা বিশেষ করে 23,000 যারা বলছেন, উত্তর যারা 23,000 টাকা বলছেন, আপনারা একটু বলেন তো ভাইয়া আপনারা লিখছেন কিনা? লিখছেন। আপনাদেরকে আমি কি বলছি? 23,000 যারা বলছেন, 23,000 যারা বলছেন কি বলছে? আয় বিবরণী সঞ্চিতি কত? কি বলছে প্রশ্নে? আয় বিবরণী সঞ্চিতি কত? আয় বিবরণী সঞ্চিতি মানে কি? আয় বিবরণী সঞ্চিতি মানে কি? বৃদ্ধি বা অতিরিক্ত শিখাইছি না? আয় বিবরণী সঞ্চিতি মানে বৃদ্ধি অতিরিক্ত শিখাইছি না? 23,000 যারা বলছেন আপনারা নতুন ভাবে কি করছেন আপনারা ভালো করে জানেন। এখন বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ কিসের উপর ভাইয়া? পার্সেন্টেজ দিয়ে আছে, ধারে বিক্রয়ের উপর। ধারে বিক্রয় দেওয়া নাই, নিট বিক্রয় দেওয়া আছে। তাহলে নিট বিক্রয়ের উপর কত পার্সেন্ট করবো? নিট বিক্রয়ের উপর 1.5%, 12,000 টাকা। নিট বিক্রয়ের উপর 1.5%, 12,000 টাকা। আপনারা 23,000 টাকা কিভাবে বের করছেন? মানে কিভাবে বের করছেন আপনারা 23,000 টাকা? লিখছে ম্যাথ মিলতেছে না কেন? কি বলছি? বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ। আয় বিবরণী মানে কি বলছি? লিখে দিছি না? এখান দিয়ে লিখে দিছিলাম না? আয় বিবরণী বলবে, এখান দিয়ে বলে দিছিলাম না 2 নাম্বার পয়েন্ট আয় বিবরণী। এখানে বৃদ্ধি অতিরিক্ত বলছিলাম কিনা? এখানে বৃদ্ধি অথবা অতিরিক্ত বলছিলাম কিনা? বৃদ্ধি অতিরিক্ত বলছি, এখানে বলছি আয় বিবরণী। আয় বিবরণী যে কথা, বৃদ্ধি অতিরিক্ত সে কথা, উদ্বৃত্তপত্র যে কথা, নতুন সঞ্চিতি সে কথা। বলছি কিনা? বলছি আয় বিবরণী বৃদ্ধি অতিরিক্ত। তাহলে বলছে আয় বিবরণীতে কত বসবে ভাই? আয় বিবরণীতে বসবে অতিরিক্ত অথবা বৃদ্ধির পরিমাণ। অতিরিক্ত অথবা বৃদ্ধির পরিমাণ যেটা বিক্রয়ের উপর কি করব? পার্সেন্টেজ করব। বিক্রয় দিয়ে আছে, কুরিন সঞ্চিতি দিয়ে আছে, কুরিন সঞ্চিতি 1.5%। তার মানে 1.5% যেটা সেটাই আয় বিবরণীর মান। 1.5% যেটা সেটাই আয় বিবরণীর মান। 23,000 কোথা থেকে যোগ করে 23,000 টাকা আসে? এখন দেখি বলেন তো আমার আয় বিবরণীর সঞ্চিতি কত? আচ্ছা আয় বিবরণীটা গেল, সেম প্রশ্ন। 12,000 যারা বলছেন তাদেরটা হয়েছে, বা 23,000 যারা বলছেন আপনারা ভালো জানেন আপনারা কি যোগ বিয়োগ করছেন। দেখি এটা বলেন তো ভাইয়া। সমপরিমাণ 23,000 টাকা হয়। সমপরিমাণ কোথেকে পাইতেছেন? মন যে চাই সমাপনী ধ্যান 23,000 টাকা। এখানে প্রারম্ভিক ধ্যানাদার আছে? প্রারম্ভিক ধ্যানাদার কি কোথাও আছে? ধারে বিক্রয়, এটা সরাসরি বিক্রয় 8 লক্ষ টাকা। সমাপনীর ধ্যানাদার আমার কিভাবে 23,000 টাকা হয়? দেখি বলেন উদ্বৃত্তপত্রের সঞ্চিতি কত? উদ্বৃত্তপত্রের সঞ্চিতি কত অথবা আর্থিক বিবরণীর সঞ্চিতি কত? সেম প্রশ্ন আগেরটা, জাস্ট নতুন করে বলছে উদ্বৃত্তপত্রের সঞ্চিতি কত। প্রশ্ন আগেরটাই।
প্রশ্ন আগেরটাই বলছি, উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি কত? তেইশ হাজার। ওকে, দেখা যাক বাকিরা বলেন উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি কত? উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি কত? উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি কত? প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি কত? 15,000। প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি 15,000। বৃদ্ধির পরিমাণ পাইছি কত? 12,000। এরপরে আমার কি অবলোপন 4,000। 27, 23 হাজার টাকা কি উদ্বৃত্ত পত্রের অথবা নতুন, এটা কি? এটা বৃদ্ধি অথবা অতিরিক্ত। এখানে আমার সমাপনী বের করার অপশন নেই, সেজন্য চার্ট ফলো করছি। এটা বের করার জন্য অপশন ছিল, চার্ট ফলো করি নাই। বুঝতে পারছেন কখন চার্টের দরকার, কখন চার্টের দরকার নাই? বুঝতে পারছেন কিনা? কখন চার্টের দরকার, কখন চার্টের দরকার নাই? বুঝতে পারছেন কিনা বলেন? প্রশ্নে বলছে উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি। উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি আরেক নাম কি? নতুন সঞ্চিতি। উদ্বৃত্ত পত্রের আরেক সঞ্চিতির নাম কি? নতুন সঞ্চিতি। এখন প্রশ্নের মধ্যে আমার কি দিয়ে আছে? কুঋণ সঞ্চিতি, প্রারম্ভিক অথবা পুরাতন। পুরাতনটা ক্রেডিট পাশে। একটু আগে বের করছি 5%, 1.5% যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে বৃদ্ধি অথবা অতিরিক্ত পরিমাণ। পাশের রুমে যা, আমি ক্লাসে শেষ করে আসতেছি একটু। আচ্ছা, কি বলছি ভাইয়া? কি বলছি? 15,000 টাকা। 15,000 টাকা কি ভাইয়া? 15,000 টাকা হচ্ছে আমার পুরাতন সঞ্চিতি ভাইয়া। 12,000 টাকা হচ্ছে বৃদ্ধি অতিরিক্ত পরিমাণ ক্রেডিট পাশে। 4,000 টাকা হচ্ছে ভাইয়া কুঋণ। আর বাকি যে পার্থক্য, বাকি পার্থক্যের নাম হচ্ছে কি ভাইয়া? নতুন সঞ্চিতি অথবা উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি। নতুন সঞ্চিতি অথবা উদ্বৃত্ত পত্রের সঞ্চিতি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা জানান ভাই, কষ্ট করে অন্তত বুঝতে পারছেন কিনা সেটা জানাইয়েন, না পারলেও একটু জানাইয়েন। প্রারম্ভিক কুঋণ সঞ্চিতির জের, প্রারম্ভিক কুঋণ সঞ্চিতির জের কত ভাইয়া? প্রারম্ভিক কুঋণ সঞ্চিতির জের ছিল 4,000। 2000 সালে কুঋণ অবলোপন। কুঋণ অবলোপন 3,000 টাকা। সমাপনী দেনদার কত ভাইয়া? সমাপনী দেনদার 1,20,000 টাকা। 5% নতুন সঞ্চিতি। অ্যান্সার করেন।
প্রারম্ভিক কুরিন সঞ্চিতি 4,000 টাকা, কুরিন অবলোপন 3,000 টাকা, সমাপনী দেনদার 1,20,000 টাকা। 5% নতুন সঞ্চিতি হলে নতুন সঞ্চিতি কত টাকা? $6,000। ওকে, দেখা যাক। $6,000 টাকা, 6,000 টাকা, 6,000 টাকা, 6,000, 6,000। কিসের কাজ নাই? কিসের কাজ নাই? চার্টের কোনো কাজ নাই। কি বলছে? চার্টের কোনো কাজ নাই। সমাপনী দেনদার দেয়া আছে। পার্সেন্টেজ কি বলছে? নতুন সঞ্চিতি বলছে। পার্সেন্টেজ সমাপনী দেনদার নতুন সঞ্চিতি, যা করবো তা, যা পার্সেন্টেজের ফলাফল তাই হচ্ছে নতুন সঞ্চিতি। 6,000। বৃদ্ধি অতিরিক্ত কত? বৃদ্ধি বা অতিরিক্ত কত? বৃদ্ধি অতিরিক্ত কত? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? কখন চার্টের দরকার, কখন চার্টের দরকার নেই, চার্টের দরকার হলে কিভাবে করব না করব, বুঝতে পারছেন? অ্যান্সার করেন। ধার বিক্রয় 1,50,000, কুরিন 5,000 টাকা। শুরুতে, বছরের শুরুতে কুরিন সঞ্চিতি 3,000 টাকা, নেট বিক্রয়ের উপর 5% সঞ্চিতি। আয় বিবরণী সঞ্চিতি কত টাকা?
এটা অ্যান্সার করেন। নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি কত টাকা? বলেন, ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার? বলেন, মাথায় ঢুকছে? এখন মাথায় ঢুকছে কিনা? প্রশ্ন প্যাটার্ন এরকম। এবার 1000টা প্রশ্ন দেখবেন, 1000টা প্রশ্নের এরকম প্রশ্ন, জাস্ট মান পরিবর্তন অথবা সেম প্রশ্ন, মান পরিবর্তন অথবা সেম প্রশ্ন, এর বাইরে আর কোনো কিছু থেকে কুড়িন থেকে প্রশ্ন করবে না। প্রারম্ভিক দেনাদার কত, সম্পূর্ণ দেনাদার কত, নতুন সঞ্চিতি কত, আয় বিবরণী কত, উদ্বৃত্ত পত্রের কত, বৃদ্ধি অতিরিক্তের পরিমাণ কত, এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। ক্লিয়ার? তো শুরুতে লেখানোর পরও দুই একটা ম্যাথ ভুল করছেন, যার কারণে মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল। বিশেষ করে আমার আগের ব্যাচের আবার দুই একজন যারা ভুল করছেন, ওদের প্রতি আরো বেশি মাথা গরম হয়ে গেছে। কারণ আপনাদেরকে অনেকবার পড়াইছি ফ্রিতে, মানে পেজের মধ্যে ক্লাসটা নিছি 2 বার, বেচে ক্লাস নিছি 1 বার, আবার কয়েকটা বেচে এটার আবার সমাধান ক্লাস দিছি, আবার আজকে সেম টপিকের ক্লাস নিছি, তারপরে ভুল করতেছেন। সলভ ক্লাস নিলে ভালো হয়। সলভ আবার কিসের সলভ? কাজ হচ্ছে আপনার, আপনি করবেন বসি যত ম্যাথ আছে বিগত সালের যা প্রশ্ন সব সমাধান করবেন। আমি প্রসেস ধরাই দিছি না? প্রসেস কে ধরাইছে? প্রসেসটা আমি ধরাইছি। কাজ হচ্ছে আপনার, সমাধান করবেন আপনি, সমস্যার সমাধান করবেন আপনি। আমি প্রশ্ন আনবো, আমি সমাধান করে দিব, হবে না, শিখতে পারবেন না। আমার কাজ ছিল, আমার এগুলো করাই দেওয়ারও দরকার ছিল না। আমার কাজ হচ্ছে প্যাটার্ন বুঝে দিব, প্যাটার্ন বুঝে বাকিটা করবেন আপনি। কিন্তু আমি প্যাটার্ন বুঝে দিব, আমি সমাধান করে দিব, এটা করা মানে আপনার সাথে আপনার পরিশ্রমের উপর আমি গাফিলতি করা। কারণ আমি যদি করাই দিই, আমার এখান থেকে সঠিক উত্তর বের হবে, আমার এখান থেকে সঠিক প্রশ্ন বের হবে, তাহলে আপনার মাথা থেকে কোনটা বের হবে? আপনার মাথা থেকে তো কিছু বের হচ্ছে না। যখন আপনি সমাধান করতে যাবেন, আপনি 1 বার কাটবেন, 2 বার কাটবেন, 3 বারের সময় আপনার মাথা থেকে কিছু বের হবে। তো ক্লাসের শুরুতে ম্যাথ 1টা 2টার সময় একেবারে হাসি খুশি, আরো আমি যদি ধরে বুঝাইতাম, মেজাজ খারাপ না করতাম, ম্যাথ এগুলো তো আসে ভুল করতেন। কিন্তু যখন দেখছেন মোটামুটি পরিস্থিতি অন্যরকম, তখন চিন্তা ভাবনা করে হুটহাট আর অ্যান্সার করেন নাই, সবকিছু ভালো করে খেয়াল করছেন, কোনটাতে কি দিয়ে আসছে, আমাকে কি বের করতে হবে, কোনটা কি প্রয়োজন, দেন আপনার কাজে আসছে। বুঝতে পারছেন কিনা? ফ্রি ক্লাস করতে আগে ওই ক্লাস অন্যরকম ছিল, আমি সেম প্যাটার্ন পড়াই। ফ্রি ক্লাস কার করতেন? আমার করলে আমার প্যাটার্নই পড়বেন, আমার প্যাটার্ন পড়লে অন্য কোনো প্যাটার্নে পড়বেন। আমি যেটা ফ্রিতে পড়াই সেটা পেইডে পড়াই। হয়তো ফ্রিতে আমি এখানে ম্যাথ কয়টা করেছি, 6-7টা করাইছি, ফ্রিতে আমি 2-3টা করাবো, এটাই হচ্ছে কাজ, এর বেশি কিছু না। বুঝতে পারছেন বাকিরা? এখন আমি আপনাকে কি দিব? আমি আপনাকে SW দিব, যা পারেন ওই SW সমাধান করার দায়িত্ব হচ্ছে আপনার। সঞ্চিতি থেকে কিভাবে দেনাদার বের করব? সুন্দর একটা প্রশ্ন। সঞ্চিতি থেকে কিভাবে দেনাদার বের করব? আপনি এভাবে যেভাবে কি আসছেন
প্রারম্ভিক থেকে নিচের দিকে আসছেন, সমাপনীতে আসছেন, সমাপনী থেকে আপনার সঞ্চিতির যে টাকাটা দেওয়া থাকবে, সঞ্চিতির টাকাও দেওয়া থাকবে 1000 টাকা, পার্সেন্টেজও দেওয়া থাকবে 5%। তার মানে 5% মূল্য 1000 টাকা, 5 দ্বারা ভাগ করবেন, 5 দ্বারা ভাগ করে আস্তে আস্তে কি করবেন 95 দ্বারা গুণ করবেন, এরপরে কি করবেন উপরের দিকে আস্তে আস্তে উঠবেন, উপরের দিকে উঠবেন, তাহলে দেখবেন কাজ পেয়ে গেছেন। এরকম একটা দুইটা ম্যাথ আছে, এরকম একটা দুইটা ম্যাথ আছে, আমি দিব, করে নিবেন। সঞ্চিতি 5%, তাহলে 5% ভাগ করে 95 দ্বারা গুণ, দেন 1 স্টেপ আগাবেন, 1 স্টেপ আগাবেন, 1 স্টেপ আগানোর পরে যদি বলে কুরিন আছে, কুরিনটা কি করি আমরা বিয়োগ করি, কুরিনটা আবার কি করে দিব যোগ করে দিব, দেন আমরা দেনাদারে পৌঁছে যাব। ক্লিয়ার ভাইয়া? সো দেনাদারের কাজ শেষ, দেনাদার বা কুরিনের কাজ শেষ। এখন এসডব্লিউ করবেন, এসডব্লিউ জমা দিবেন। যদি মনে করেন আপনি নিজে কিছু একটা, আপনি অনেক বড় কিছু, আপনার জন্য শুভকামনা। যদি পারেন একটা ভালো ভার্সিটিতে চান্স পান, চান্স পাওয়ার পরে আসেন আমার সাথে ক্লাস করান, আমি ইনশাল্লাহ আপনাকে টিচার হিসেবে নিয়োগ দিব। যদি নিজে খুব ভালো কিছু বা খুব বড় কিছু মনে করেন, আপনার যদি মনে করেন যে এসডব্লিউটা দিছে আমার এসডব্লিউ করার দরকার না, আমি তো সব পারি, ওয়েলকাম ভাইয়া। কারণ এসডব্লিউ দিলে আমি সবারটা পাই না, আমি সহজে 5-6 জনেরটা পাই, 5 জনেরটা পাই, বাকিরা করছে নাই না করছে আমি দেখি না, জানি না। সো রেজাল্টের পরে সব দেখা যায়, একটু মাথায় রাখেন, রেজাল্টের পরে সব দেখা যায়, সব হিসাব মিলে যায়। স্যার কথা না বাড়াই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসে দেখাবে। মোটামুটি মনে করেন হিসাব বিজ্ঞানের 40 থেকে 45% হিসাব বিজ্ঞান শেষ, অবচয় আর্থিক বিবরণী করাইলে প্রথম পত্র ডান, প্রথম পত্র শেষ, দেন দ্বিতীয় পত্র খুব বেশি সময় লাগে না, দ্বিতীয় পত্র একদিনে হয়তো 2-3টা টপিক একসাথে পড়াই দিব, ছোট ছোট চার্ট পড়াবো, চার্ট পড়াইলে কাজ শেষ। সো রাতের মধ্যে এসডব্লিউ আমি রেডি করে পাঠিয়ে দিব, এসডব্লিউ করে জমা দিবেন, এসডব্লিউ গ্রুপে দিবেন, হ্যাঁ এসডব্লিউ প্রশ্ন আমি গ্রুপে দিব, আপনি এসডব্লিউ করার পর আপনি সেটা আরেক গ্রুপে জমা দিবেন। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।